প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে অনেকদিন পর আবার দেখা হলো। সবাই একটু ক্লাসে চলে আসো এবং তোমাদের যাদের হচ্ছে ফ্রেন্ড আছে, সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করে দাও। আমরা দেখতেছি যে লাইভ ক্লাসটা চালু হচ্ছে কিনা, এবং আমরাও শেয়ার করে দিচ্ছি। আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু গ্রুপে শেয়ার করে দাও। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখতে পারতেছো কিনা তোমরা একটু লাইভে আমাকে একটু কমেন্ট করে জানাও, এবং কারা কারা আমাদের সাথে যুক্ত আছো। ঠিক আছে? ওকে, অনেকেই হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, আসো আসো, চলে আসো, চলে আসো। ওকে, আমি একটু গ্রুপগুলোতে একটু 1 মিনিট আমি গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। তোমরা একটু গ্রুপগুলোতে শেয়ার দিয়ে নাও, তাহলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? তোমরা হচ্ছে গ্রুপগুলোতে, তোমাদের যে গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপ এবং তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। ঠিক আছে? ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি, এই জন্য একটু লেট হচ্ছে। 1 মিনিট, 1 মিনিটে আমরা শেয়ার করে দিই, আমরা আবার চলে আসবো কিন্তু। ঠিক আছে? ওকে, সবাই ভালো আছো? সবাই বলো তো কেমন আছো। এই সবাই কেমন আছো বলো। নির্বাচন টির্বাচন গেল আমাদের দেশে, ঠিক আছে? তা সুষ্ঠু নির্বাচন হয়েছে আশা করি। সবাই তোমার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবা। ওকে, কারা কারা যুক্ত আছো আমাদের সাথে একটু কমেন্ট করো, আমি একটু দেখতেছি তোমাদের নামগুলা। একটু কমেন্ট করো তো কারা কারা আছো। একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, কারা কারা আছো। ওকে, ওকে, আমাদের নুমান স্যার চলে আসছে। ওকে, উর্মি চৌধুরী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, ঠিক আছে, ঠিক আছে, অনেকে চলে আসতেছে। তো আজকে আমরা যেই টপিকটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে অপরিচিতা এবং হচ্ছে কি ঋতু বর্ণন। তোমরা জানো যে এই দুইটা টপিকই বা এই দুইটা গদ্য পদ্ধতি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং অপরিচিত থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। ঠিক আছে? এইচএসসি তে প্রশ্ন আসবেই, এডমিশনও কিন্তু প্রশ্ন আসবে। তো আজকের ক্লাসে তোমরা যদি অপরিচিতা এবং ঋতু বর্ণন যদি ভালো মতো ভালো করে সুন্দর মতো শিখে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু অনেকটা টেনশন ফ্রি থাকতে পারবে এইচএসসির জন্য এবং এডমিশনের জন্য। ঠিক আছে? সবাই একটু দ্রুত মেনশন করে দাও। ওকে, নোমান স্যার বলছে যে খুব ভালো ইলেকশন হয়েছে। ওকে, মুফাজ্জল ওয়ালাইকুম সালাম। শিমু ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো। মারুফ ওয়ালাইকুম সালাম। ওকে, সৌমিক ওয়ালাইকুম সালাম। একরামুল হক ওয়ালাইকুম সালাম। ভাইয়া সিলেট থেকে আছি মারুফ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমাদের যাদের ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের মেনশন করে দাও দ্রুত, দ্রুত। আমি 30 সেকেন্ড সময় নিব, জাস্ট তোমাদের ফ্রেন্ডদের মেনশন করবা। ঠিক আছে? 30 সেকেন্ডে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিবা। আমি জাস্ট জাস্ট এটা দেখতে চাই যে কে কে কারা কারা ফ্রেন্ডদের মেনশন দিচ্ছে। যারা ফ্রেন্ডদের মেনশন দিবা তাদের কিন্তু আমি দেখতে চাই। ঠিক আছে? তাদের নামগুলো আমি পড়তে চাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোফাজ্জল সোমাই বলছে ওয়ালাইকুম সালাম। ওকে, ঠিক আছে। ওকে, আখি বলছে ওয়ালাইকুম সালাম। ওকে, যারা চলে আসছো ওয়ালাইকুম সালাম ইতিমধ্যে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি মোটামুটি তোমাদের ক্লাসটা শুরু করতে চাচ্ছি, এবং তোমরা একটু ক্লাসে মেনশন করে দাও। পাবনা থেকে আসো, সিলেট থেকে আসো, তার মানে মোটামুটি আমাদের পুরো অনেক বাংলাদেশ থেকেই আছে। ঠিক আছে? গাইবান্ধা থেকে, এই যে দেখো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে আছে, আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, আখি কিন্তু মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম সালাম। ওকে, তো আমরা চলো শুরু করি। হ্যাঁ, দেখো তোমাদের এই যে অপরিচিতা যে গল্পটা, এই অপরিচিত গল্পটা তোমরা কিন্তু মোটামুটি সবাই জানো। ঠিক আছে? তোমরা এই 26 ব্যাচ, আমি ধরে নিলাম যে তোমরা অপরিচিতা গল্প পারো, কারণ তোমরা অলরেডি ইতিমধ্যে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছো, ইন্টার সেকেন্ড ইয়ারে এই গল্প পড়ছো, পড়তে পড়তে অনেকে হাফেজও হয়ে গেছো। ঠিক আছে? তো আমি জাস্ট খালি এটা তোমাদের একটু রিভিশন মতো করে দিব, যাতে তোমাদের আবার এটা একটু কি কি লিখতে হবে, সৃজনশীলে কি কি লিখবা। অনেকে হচ্ছে গল্প পড়ছো, আমি জানি গল্পের কাহিনী জানো যে অনুপমের সাথে কল্যাণীর বিয়ে হয় না, এটাই খালি জানো, যৌতুক প্রথার জন্য ভেঙে গেছে, কল্যাণীর বিয়ে হয় না। বাট আসলে তো আলটিমেটলি লিখতে হবে। তুমি কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা, আজকের ক্লাসের মূল উপযোগী বিষয় হচ্ছে এটাই, যে তুমি আসলে সৃজনশীলগুলো কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখবা, কোন কোন শব্দগুলো তুমি ব্যবহার করতে পারো সৃজনশীলে। ঠিক আছে? এবং আমাদের কিন্তু এমসিকিউ কেস আছে, এমসিকিউ তোমরা করে নিবো। ওকে, রংপুর থেকে, চুয়াডাঙ্গা থেকে। ওকে, দেখো উত্তর থেকেও আসছে, পশ্চিম থেকেও আছে। ভাইয়া কেমন আছেন? আনন্দ। কুড়িগ্রাম, এই যে উত্তর থেকে রংপুর। ওকে, ঠিক আছে। আর এন মির্জা ঢাকা থেকে, তার মানে আমরা মিডল ইস্ট টপিক কিন্তু পাইছি, মিডল ইস্ট না মানে মিডল। ঠিক আছে, বাংলাদেশের। ওকে, আব্দুল আহাদ মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ। দেখো কল্যাণী চরিত্রটা আসলে কেমন। দেখো, গল্পের প্রধান চরিত্র হচ্ছে কল্যাণী, সে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা, এটা তোমরা সবাই জানো। কল্যাণী শিক্ষিত, সহজ সরল, প্রাণচঞ্চল চিত্রের অধিকারী। ওকে, যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে যায়, এটা মোটামুটি সবাই জানো আশা করি। কল্যাণীর স্বতন্ত্র ভাবনা, দর্শন ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণিত যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়। এটা একটু তোমরা একটু আইডেন্টিফাই করে রাখবা। ঠিক আছে? এই লাইনটা একটু মনে রাখবা, যে কোন লাইনটা, যে কল্যাণীর স্বতন্ত্র ভাবনা থেকে তার দর্শন ও আচরণে, কল্যাণীর যে আচরণ, কল্যাণী যে বলছে যে না আমি আর বিয়ে করবো না কারণ আমার মাতৃসেবা আছে, এই মাতৃসেবার মাধ্যমে কি পাইছে, এই যে ঘৃণিত যে যৌতুক প্রথার বিরুদ্ধে তার যে প্রতিবাদী যে মনোভাব, সেই মনোভাবটা ফুটে উঠেছে গল্পে। আমরা তাকে ধীরচেতা, পরোপকারী, শিক্ষিত,
প্রতিবাদী, ত্যাগী ও দেশমাতৃকার সেবিকা রূপে দেখতে পাই। দেখছো কতগুলো শব্দ আমি ইউজ করছি। কি শব্দ? দৃঢ়চেতা, পরোপকারী, শিক্ষিত, প্রতিবাদী, ত্যাগী ও দেশমাতৃকার সেবিকা রূপে দেখতে পাই। তুমি যখন একটা সৃজনশীল লিখবা কল্যাণীকে নিয়ে, যে সেই কয়ে কেন বিয়ে করে নাই, মাতৃসেবা কেন বলছে, তুমি যখন এই যে 6-7টা যখন শব্দ যখন ইউজ করবা সৃজনশীলের মধ্যে, তখন তোমার শিক্ষক দেখে বলবে কি, ওয়াও, এটা আসলেই পড়ছে। তাহলে এই শব্দগুলা, এই যে শব্দগুলা, সেই ওয়ার্ডগুলা সে জানছে কিভাবে? সে আসলেই পড়ালেখা কিন্তু করছে। তাহলে এই শব্দগুলো একটু সৃজনশীল যখন লিখবা, একটু লেখার চেষ্টা করবা, বাসায় একটু লেখার চেষ্টা করবা, বাসায় আগে লিখে প্র্যাকটিস করে তুমি একটু এক্সাম হলে গিয়ে চেষ্টা করবা, তাইলে কিন্তু অনেক ভালো মার্কস পাবা। ওকে, দেখো বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15 বছর, আর বর্তমান বয়স কত? 19 বছর, এটা আমরা সবাই জানি। দেখো এখানে কল্যাণীর একটা পরিচয় দেওয়া আছে, তার গতি কেমন? তার গতি হচ্ছে সহজ সরল। এই যে আমরা বলি না যে সহজ সরল মানুষ, এরকম সহজ সরল মানুষ, খুব বেশি জটিলতা নাই, তার মধ্যে কোনো জিলাপির প্যাচ নাই। তারপর দেখো তার দীপ্তি, দীপ্তি মানে কি? তার চাহনি, তার চাহনি কেমন? নির্মল। ঠিক আছে, তাকাই থাকলে মনে হয় যে ওয়াও কি সুন্দর, খালি তাকাই থাকতে মন চাইতেছে, এমন চাহনি তার। ঠিক আছে, যে ঠিক আছে অনেক সুন্দর, এমন আর কি। দেখো সৌন্দর্যের সুচিতা, অপূর্ব। ওই যে বিনোদা এসে বলছিল না, মেয়ে যদি বলো তবে, এই যে হরিজা এসে বলছিল মেয়ে যদি বলো তবে একটা, তারপর হচ্ছে বিনোদা যখন এসে দেখে বলে চলনসই, চমৎকার, চলনসই যখন শব্দগুলো ইউজ করে, তখন এ কি হয় তোমার? অনুপমের কি হয়? অনুপমের তো মন হৃদয় একদম গলে যায়, যে আরে কি বলে, যেই মামা কোনো কথা বলে না, এই মামা এসে যদি বলে যে চমৎকার, চলনসই। আর অনুপম তো মনে করো যে এম এ পাসটা, মনে করো এম এ পাস করে ফেলছে, তো অনেক বড়। ঠিক আছে, তো এম এ পাস, তোমরা যারা ইন্টারের পোলা মানে আছো, তোমরা ইন্টারের পোলা মানে বিয়ে করে ফেলতে চাও। আর ওই পোলা তো মনে করো এম এ পাস পোলা, এম এ পাস পোলার তো মনে করো কি করবে সে বুঝতে পারতেছে না। এখন মামা, মামা হচ্ছে চুপচাপ থাকে, একদম কম কথা বলে। ওই মামা এসে যদি বলে মেয়ে মেয়ে তো অনেক সুন্দর, অপূর্ব, চমৎকার, চলনসই, তখন তার যে মন, তার মন কিন্তু উতলা হয়ে গেছে অনুপমের, আরে কি বলে। তারপরে যখন বিনোদারে পাঠাইছে, বিনোদা এসে বলে যে আরে ভাই, ভাই সেই একটা মেয়ে, এমন যদি এসে বলে, তখন তার মন কি হয়ে যাবে? তার মন কিন্তু উতলা হয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ গুলো অবশ্যই দিয়ে দেবো, স্লাইড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা কল্যাণী সম্পর্কে জানলাম, এখন আসি আমরা অনুপম সম্পর্কে। দেখো গল্পের কথক অন্যতম প্রধান চরিত্র হচ্ছে অনুপম। এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে যে গল্পের কথককে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, গল্পের কথককে, গল্প কথক হচ্ছে অনুপম, মানে সে নিজেই গল্পটা আমাদের কাছে শেয়ার করছে, তার নিজের গল্প। গল্পের শুরুতে আমরা তাকে গুণহীন, ব্যক্তিত্বহীন ভূমিকায় দেখি, যে কিনা শিক্ষিত যুবক হয়েও পরিবারতন্ত্রের গণ্ডিতে আবদ্ধ। ঠিক আছে, অর্থাৎ সে শিক্ষিত, যদিও শিক্ষিত, সে কি, সে একটা কাঠের পুতুলের মতো। অর্থাৎ তার মা যা বলে তাই, তার মামা যা বলে তাই। ঠিক আছে, মামা হচ্ছে তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, মানে মামা যা বলবো এর লাইফে তাই হবে, এর আসলে কোনো চাওয়া পাওয়া নাই, এর মা যা বলবে তাই হবে। ঠিক আছে, অনেকে আমরা কি বলি, মাম্মিস প্রিন্স একটা শব্দ আছে না, অনেকে ইউজ করি, মাম্মিস প্রিন্স, এই দেখো বললাম মাম্মিস প্রিন্স, এরকম আর কি। যে সে, তার নিজের যে একটা অস্তিত্ব, তার নিজের কোনো অস্তিত্ব নাই, তার মামা, তার মা যা বলবে তাই করেছে। বিয়ের আসরে হবু স্ত্রীর গা থেকে গহনা খুলে পরীক্ষা করার মতো ঘৃণ্য বিষয়ে সে কোনো প্রতিবাদ করতে পারেনি। এমনকি তার মামার অপমানের কারণেও, তার ব্যক্তিত্বহীনতায় কনের বাবা শম্ভুনাথ তাকে বিয়ের আসন থেকে ফিরে দিয়েছে। অর্থাৎ সে যে এত ব্যক্তিত্বহীন, এত ব্যক্তিত্বহীন ছেলের কাছে একটা মেয়ের বাবা কেন বিয়ে দিবে? একটা মেয়ের বাবা এই ব্যক্তিত্বহীন ছেলের কাছে কেন বিয়ে দিবে, যেখানে তার কোনো কথা নাই, তার কোনো সারা শব্দ নাই, তার মামা যা বলতেছে তাই করতেছে, তার মা যা বলতেছে তাই করতেছে, তাহলে তার কাছে কি বিয়ে দিবে? দিবে না। ঠিক আছে, স্লাইড দেওয়া হবে। ঠিক আছে, তোমরা যারা শেয়ার করে দিবা তাদেরকে স্লাইডটা দিব। তোমরা যদি শেয়ার করে দেখাইতে পারো আমাদেরকে যে ভাই আমি শেয়ার করছি অমুক গ্রুপে বা অমুক পেজে বা অমুক আমার মেসেঞ্জার গ্রুপে, তাহলে তোমরা স্লাইড পেয়ে যাবা। পেজে মেসেজ দিবা, স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, তবে শেয়ারটা করতে হবে কাইন্ডলি, তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি, তো আমাদের তো কিছু না কিছু তোমরা দিবা, তাই না? কিছু না কিছু দিবা বলতে অনেকে হচ্ছে টাকা নিচ্ছে, আমরা তো টাকা নিচ্ছি না, আমরা জাস্ট খালি বলতেছি যে তোমরা হচ্ছে ক্লাস থেকে শেয়ার করে দিবা। এটা তোমাদের উপকার হবে, তোমাদের ফ্রেন্ডদেরও কিন্তু উপকার হবে। ওকে, গল্পের শেষ দিকে আমরা তাকে ক্রমশ ইতিবাচক হয়ে উঠতে দেখি। অর্থাৎ এই যে গল্পের শেষে দেখো না, সে হচ্ছে সবকিছু ছাইরা ছেড়ে গিয়ে কল্যাণীর কাছে গিয়ে বসে থাকে, যে দেখো আমি তো আসলে ভুল করে ফেলছি, হ্যাঁ আমার তো আসলে এগুলো উচিত হয় নাই, আমি বুঝতে পারছি, এখন আমি কি করবো আসলে বলো, চলো আমরা বিয়ে করি। তখন কল্যাণী বললে কি যে না, তোমার তো বিয়ে করা যাবে না, আমি তো দেশ মাতৃকার মধ্যে আছি, দেশের সেবার জন্য আছি। এই যে বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর, এই যে দেখো 23 বছর ছিল, আর বর্তমানে বয়স কত? 27 বছর। অর্থাৎ এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু আমাদের পরবর্তীতে জানানো হয়। ঠিক আছে, পরবর্তী মানে কি, তার যখন 27 বছর তখন জানানো হয়। আর বিয়ের সময় তার বয়স কত ছিল? 23 বছর। কল্যাণীর বিয়ের সময় বয়স কত ছিল? 15 বছর। একটু আগে কিন্তু দেখছি, এইগুলো একটু মনে রাখবে, এগুলো হচ্ছে সংখ্যা তত্ত্ব, এগুলো কিন্তু পরীক্ষা আসে। এই যে অনুপমের মামা, ঠিক আছে, অনুপমের
চেয়ে তার মামা 6 বছরের বড়, অর্থাৎ খুব বেশি একটা যে বড় এমন না, পিঠাপিঠি বয়স আর কি, 5-6 বছরের বড়। অনুপমের সংসারকে তিনি ফল্গুর বালির মতো নিজের অন্তরে শুষে নিয়েছেন। যে ফল্গুর বালি কি, ফল্গুর বালি হচ্ছে এমন কতগুলা বালি বা এমন কতগুলা তোমার হচ্ছে আহ, মানে বালুই, এই বালুগুলা কি করে আশেপাশে যে যদি পানি থাকে সেই পানিগুলা কি করে নিজের মধ্যে শোষণ করে নেয়। তো এই মামাও কি করছে, মামাও তার এই যে পুরা ফ্যামিলিকে নিজের মধ্যে আঁকড়ে ধরে আছে, যে এর মধ্যে এই এটার ভিতরে যা হবে এর প্রধান হর্তাকর্তা হচ্ছে আমি, আমি যা বলবো তাই হচ্ছে আইন। ঠিক আছে, ওকে। শেয়ার দিছি ভাই অনেক, ওকে ঠিক আছে। শেয়ার দিলে আমাদের পেজে তুমি একটু ইয়ে করে দাও, মেসেজ দিয়ে দাও, মেসেজ দিলে আমি তোমাকে স্লাইডটা দিয়ে দিব ক্লাসের পরে। তবে আগে অবশ্যই ক্লাসটা করবা, কারণ ক্লাস করা আর স্লাইড দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, ওকে। বাবা মারা যাবার পর অনুপমের অভিভাবক রূপে উপস্থিত হন মামা, অর্থাৎ অনুপমের বাবা ছিল একজন উকিল। তিনি যখন মারা যাওয়ার পরে এই মামা কিন্তু তাকে আঁকলে রাখে। পুরো গল্পে আমরা তাকে অর্থলোভী, স্বার্থপর, হীন মানসিকতা সম্পূর্ণ চতুর হিসাবে দেখতে পাই। চতুর মানে কি, মানে চালাক চতুর আর কি। অনুপম কল্যাণীর বিয়ে ভাঙার জন্য অনুপমের মামাই সবচেয়ে বেশি দায়ী, এটা তো আমরা সবাই জানো। ওকে, শম্ভুনাথ সেনকে, শম্ভুনাথ হচ্ছে কল্যাণীর বাবা। তার বয়স 40-এর কিছু এপারে বা উপারে, এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে যে শম্ভুনাথের বয়স কত, একটু মনে রাখবা। 40-এর কিছু এপারে বা উপারে, এটা আসলে এক্সাক্ট ফিক্স বলে নাই। চুল কাঁচা, চুলগুলা কেমন কাঁচা, গুফে পাকা ধরতে আরম্ভ করেছে, মানে গুফগুলো একটু সাদা সাদা হইতে শুরু করছে। তো মানে সুপুরুষ, অনেক জায়গায় মানে ভিড়ের মধ্যে যদি তাকাও তার দিকেই চেহারা পড়বে, শম্ভুনাথ সেনের দিকেই চেহারা পড়বে যে ওয়াও অনেক হ্যান্ডসাম। ঠিক আছে, অনেক লম্বা চওড়া। ওকে, তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির হয়েও গল্পে একজন ধীরচেতা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করছেন। অর্থাৎ এই শম্ভুনাথ সেন কিন্তু তুমি দেখো যে পুরা গল্পের মধ্যে খুব কম ইউনার উক্তি আছে, বাট উনি যেই কথাগুলা বলছে এই কথাগুলার ভাব, এই কথাগুলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য এবং ভাব কিন্তু অনেক বেশি গভীর। অনুপমের মামার অভদ্র আচরণে শম্ভুনাথ সেনকে কোনো বিরক্তি প্রকাশ করতে দেখা যায় না। অর্থাৎ অনুপমের মামা যখন শম্ভুনাথ সেনকে বিভিন্ন কথা বলতেছিল তখন তারা কিন্তু করতেছিল, হ্যাঁ তোমার হচ্ছে দেখতেছিল কিন্তু। ওকে, তোমরা হচ্ছে সবাই কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত আছো একটু কমেন্ট করো তো। ওকে, অনেকেই দেখতেছি যে আসো, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতেছো আশা করি, এজন্য তোমরা কেউ কমেন্ট করতেছো না। সবাই একটু কমেন্ট করো যে তোমরা কে কোন কলেজ থেকে আছো। তোমরা জেনে খুশি হবা, আমরা কিন্তু তোমাদের একটা কলেজের জন্য কন্টেস্টের আয়োজন করতে যাচ্ছি। ঠিক আছে, কলেজ কন্টেস্ট কিন্তু হইতে পারে। তোমরা যেই কলেজের স্টুডেন্ট আমাদের এই প্ল্যাটফর্মে সর্বোচ্চ সংখ্যক আছো, সেই কলেজ থেকে তোমরা যারা যারা থাকবা সবাই কিন্তু আমাদের তরফ থেকে গিফট পেয়ে যাবা, টি শার্ট পেয়ে যাবা। ঠিক আছে, এবং তোমরা যারা গত সেশনে যারা টি শার্ট উইনার ছিলা, অনেকে হচ্ছে বলতেছো যে ভাইয়া আমাদের টি শার্টগুলা কখন পাবো। আমরা কিন্তু টি শার্টের জন্য অলরেডি টি শার্টগুলো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, বাট তারা হচ্ছে এই যে নির্বাচনের জন্য অনেকে হচ্ছে যারা কারিগর টি শার্টে তারা হচ্ছে বাড়ি চলে গেছে। তো এটা তোমরা বুঝোই, স্বাভাবিক, সবাই নির্বাচনের জন্য বাড়ি চলে গেছে। তো তারা আসছে সম্ভবত আজকে আমাদের সাথে কথা হবে একটু পর, আমি একটু পরে ফোন দিব। তো তারা এসে আজকে বা কালকের মধ্যে কাজগুলো সম্পূর্ণ করে ফেলবে, এরপরে আমরা সবাইকে ডেলিভারি করে দিব। তোমরা যারা আমাদের সাথে যুক্ত ছিলা গত সেশনে তোমরা জানো কিন্তু আমরা গত সেশনে কিন্তু 10টা টি শার্ট দিয়েছি। 10টা টি শার্ট তোমরা পেয়েছো যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলা। আমরা কিন্তু আরো তোমাদেরকে টি শার্ট দিব, যারা পাওনি একদমই মন খারাপ করার কিছু নাই। আমরা কিন্তু তোমাদেরকে আরো টি শার্ট দিব। কখন দিব? আমাদের যে উইকলি টেস্টগুলো হবে, উইকলি টেস্ট হবে আমাদের শুক্রবারে। অর্থাৎ এই সপ্তাহের যতগুলা ক্লাস হয়েছে এই ক্লাসের মধ্যে আমাদের ওই যে টেস্টটা হবে, প্রত্যেকটা শুক্রবারই টেস্ট হবে। সেই উইকলি টেস্টে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হবা তারা কিন্তু আবার টি শার্ট পেয়ে যাবা। সো যারা পাওনি একদমই মন খারাপ করার কিছু নেই, আমাদের সাথে থাকলে তোমরা অনেক কিছু পেয়ে যাবা গিফট একদম ফ্রিতে। ওকে, কসবা মহিলা কলেজ ব্রাহ্মণবাড়িয়া, প্রথমে এই কমেন্ট দেখছি। কেন কমেন্ট দেখছি? কারণ আমার নিজের বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। ওকে, সিলেট আমিরগঞ্জ কলেজ, ওকে। আজিজুল হক বগুড়া আজিজুল হক কলেজ অনেক ভালো কলেজ। রাজশাহী বরেন্দ্র কলেজ, ওকে। জাহাঙ্গীরপুর গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। জোহা ডিগ্রি কলেজ, ময়মনসিংহ সৈয়দ নজরুল কলেজ অনেক ভালো কলেজ, ওকে। গাইবান্ধা সরকারি কলেজ, লায়ন স্কুল অ্যান্ড পাবলিক কলেজ। ময়মনসিংহ সৈয়দ নজরুল কলেজের কিন্তু অনেক স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমার ফ্রেন্ড এবং আমার ডিপার্টমেন্টে, তুমি বিশ্বাস করবা কিনা জানি না, আমার ডিপার্টমেন্টেরই 6 জন আছে তোমার কলেজের। এই যে সৈয়দপুর তোমার যে ময়মনসিংহ যে সৈয়দ নজরুল কলেজ, আমার ডিপার্টমেন্টের আমার ব্যাচমেটই খালি 6 জন। চিন্তা করা যায়, অনেক মানুষ আছে। স্যার আমি পাই নাই, ওকে পেয়ে যাবা। সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ, ওকে ঠিক আছে। সিলেটের অনেক আছে, ওকে ঠিক আছে। ওকে, তা আমরা আবার পরে ফেরত যাই। দেখো,
অনুপমের মামার অভদ্র আচরণে শম্ভুনাথ সিংকে কোনো বিরক্তি প্রকাশ করতে দেখা যায় না ওকে। বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামার বাড়াবাড়ি দেখে অপমানিত হয়েও নিজের মেয়ের লগ্ন ভ্রষ্টের লৌকিকতাকে অগ্রাহ্য করে তিনি বিয়ে ভেঙে দেন। এই ঘটনায় আমরা তার সাহসী ও দৃঢ়চেতা, তার যে পরিচয় বা তার যে মনোভাব, সেই মনোভাব আমরা কিন্তু পেয়ে যাই। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমরা জানি যে হিন্দু সমাজে একটা কিন্তু প্রথা আছে যে বিয়ের সময় কি হয়, লগ্ন চলে গেলে কিন্তু আর বিয়ে করতে পারে না। তো তখনকার সময়ে অর্থাৎ এই যে রবীন্দ্র যুগে, রবীন্দ্রনাথ যখন বেঁচে ছিল 1861 থেকে 1941, তখনকার যুগে তার যে এই যে চিন্তা চেতনা যে আমার মেয়ের বিয়ে হইলে হবে, না হইলে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু এই মেয়ের এই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না, এই যে একটা যে দৃঢ় চেতনা, এই যে দৃঢ় মনোবল, এটা কিন্তু আমরা শম্ভুনাথ সেনের মধ্যে দেখতে পাই। তখনকার যুগে কিন্তু এমন হইতো যে লগ্নভ্রষ্ট যদি কোনো মেয়ে হয়ে যেত, তখন সে কিন্তু বিয়েও করতো না, বা অনেকে সুইসাইডও করতো, অনেক মেয়ে সুইসাইডও করতো যে আমার লগ্নভ্রষ্ট হয়ে গেছে, তার মানে মনে হয় আমি মনে হয় অপয়া, আমি মনে হয় ভালো না। ঠিক আছে, তখন অনেকে কিন্তু সুইসাইড করতো। তো এসব কিছু সত্ত্বেও, এত কিছু সত্ত্বেও তিনি কিন্তু তার যে মেয়ের বিয়ে, তার মেয়ের বিয়ে কিন্তু এই সুপুত্রের সাথে দেয়নি। সুপুত্র মানে কারে বুঝাইছি এটা তোমরা আশা করি বুঝে ফেলছো। ওকে, অনেকেই কমেন্ট করতেছে, ওয়ালাইকুম সালাম, অনেকে আসছে, নতুন যুক্ত হয়েছে। হরিশ, এই যে ছেলেটা, এই ছেলেটাই কিন্তু অনুপমরা একদম উতলা পাতলা করে দেয়, বলে কি, মামা মেয়ে যদি বলো তবে একটা মেয়ে কিন্তু আছে, হ্যাঁ, খাসা একটা মেয়ে। এমনি যখন বলছে তখন কিন্তু অনুপমের আর সহ্য হয় না, বলে আরে কি বলে, আমার তো বিয়ে করার বয়স হয়েছে, সবাই বাড়ি থেকে মেয়েটা দেখতেছে, এখন এই বন্ধু এসে বলছে মেয়ে যদি বলো তবে একটা খাসা মেয়ে আছে। তখন এই যে হরিশ এসে কিন্তু তার মন কিন্তু তলাবাতলা করে দিয়েছে। হরিশকে, অনুপমের বন্ধু, সে কানপুরে কাজ করতো, অনেকবার পরীক্ষায় আসছে, অনেকবার পরীক্ষায় আসছে। হরিশ কোথায় কাজ করতো? কানপুরে। হরিশের কাছ থেকেই প্রথম কল্যাণীর কথা জানতে পারে, এই যে বলে যে মামা মেয়ে যদি বলো তবে একটা। ওকে, সেই কল্যাণীর কথা বলে অনুপমকে উতলা করে তুলে, তার যে কোনো বিষয়ে রসাত্মকভাবে উপস্থাপনার গুণ ছিল, আর এই কারণে সে আসর জমাইতে অদ্বিতীয় ছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কে আসর জমাইতে অদ্বিতীয়। এই হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। দেখো না কি রূপ রস নিয়ে কথা বলে, মামা মেয়ে যদি বলো তবে একটা, এই যে কত সুন্দর করে কথাটা বলছে। এরকম করে অনেক হাস্যরসাত্মক কথা বলতে পারে, এজন্য সে সবার সাথেই কিন্তু খুব দ্রুত ভালোভাবে মিশে যায়। তো আসর জামাইতে অদ্বিতীয় কে? হরিশ, অনুপমের বন্ধু। বিনুদা, বিনুদা হচ্ছে অনুপমের পিস্তুত ভাই। পিস্তুত ভাই মানে হচ্ছে ফুফাতো ভাই। ঠিক আছে, পিস্তুত ভাই মানে হচ্ছে ফুফাতো ভাই। তার রুচি ও দক্ষতার উপর অনুপমের 16 আনা নির্ভর ছিল। 16 আনা মানে কি, মানে পুরোপুরি নির্ভর ছিল। অর্থাৎ ও বিনুদার রুচি অত্যন্ত মারাত্মক ভালো ছিল। সে যদি বলে যে জিনিসটা ভালো, তার মানে জিনিসটা ভালো। সে যদি বলে যে খারাপ, তাহলে জিনিসটা খারাপ। এখন বিনুদা এসে বলছে যদি অনেক সুন্দর, অনেক মানে চলনসই, চমৎকার চলনসই যখন কথাগুলো বলছে, তখন তো অনুপম বলে যে খাইছে রে, তাহলে তো অনেক ভালো মনে হয়। Okay. তার মুখে কল্যাণীর প্রশংসা শুনে অনুপমের আগ্রহ আরো বেড়ে যায়। ঠিক আছে, অনুপমের মা ছিলেন গরিব ঘরের মেয়ে, কিন্তু স্বামীর উকালতির টাকায় অবস্থার পরিবর্তন ঘটার পর তার কি হয়ে যায়, তার যে পার্সোনালিটি, এই পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। এছাড়া তার মাঝে ধন সম্পত্তির অহংকার দেখা যায়। যে কখন অহংকার দেখা যায়, যখন সে স্বামীর ঘরে আসছে, দেখছে যে ওরে খাইছে রে, আমার স্বামী দিয়ে উকিল, অনেক টাকা ইনকাম করে, একটা সই দিলেই দিয়ে 1 লাখ 2 লাখ টাকা করে পায়, তখন তার মধ্যে কি হয়ে যায়, একটা অহংকারের একটা ভাব হয়ে যায় যে আমার তো অনেক টাকা পয়সা। বাট তিনি কিন্তু আগে গরিব ঘরের মেয়ে ছিলেন। হ্যাঁ, নিজে যে ধনী সে কথা নিজেও যেমন ভুলেন না, তেমনি তার সন্তানকেও ভুলতে দেন না। হঠাৎ কারোর সাথে আলাপ করতে পারে না, অর্থাৎ তার সাথে একটু মানে ইন্ট্রোভার্ট টাইপের আর কি, আমার মতো, যে একটু সহজে মিশতে পারে না, সহজে কথাবার্তা বলতে পারে না। কিন্তু তার যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা যে আছে এটা কিন্তু তিনি নিজে ভুলেন না, তার সন্তানদের ভুলতে দেন না। তার সন্তান যে অনুপম বলে আরে নে টাকা কি লাগবে আমার থেকে, নে, সমস্যা নাই। ঠিক আছে না? ওই যে তোমাদের অনেকে হচ্ছে একটা নাটক দেখো ব্যাচেলার পয়েন্ট, এই ব্যাচেলার পয়েন্টে কাবিলার মা যখন ফোন দেয়, মা কিছু টাকা পাঠাও, তখন কি বলে, আই নোয়াখালী চেয়ারম্যান, যা লাগবে নে, সমস্যা কি, আই পুলিশ চেয়ারম্যান। তো এরকম আর কি, যে এই টাকা লাগলে নে, সমস্যা কি, কিন্তু ভালোভাবে চল। এছাড়া অন্যান্য চরিত্র ছিল, উকিল বন্ধু ছিল, বরযাত্রী ছিল, শেখরা ছিল যে গহনাগুলা পরিমাপ করতেছিল, রেলওয়ে কর্মচারী ছিল, কল্যাণীর ছোট বোন ছিল, কুলি ছিল, স্টেশন মাস্টার ছিল, আরদালি ছিল। ঠিক আছে, এগুলা এরা ছিল। গোপালগঞ্জ রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ওকে, রোজা, আসসালামু আলাইকুম সালাম। মিম, ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? ওকে, আমি ইসলাম ইস্টার্ন কালচার। ওকে, ইসলামপুর সরকারি কলেজ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন কিছু এমসিকিউতেও যাই। হ্যাঁ, এখানে তোমাদের গল্পের খুঁটিনাটি দেওয়া আছে। প্রথম লাইন কি, আজ আমার বয়স 27 মাত্র, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাই আছি, এটা হচ্ছে শেষ লাইন। আর ভাষারীতি কি ছিল? সাধু ভাষা ছিল। এটা হচ্ছে একটা ছোট গল্প ছিল। উপজীব্য বিষয় যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। ওকে, তারপর দেখো, নামকরণ অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণ।
তোমরা যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে এটা পড়বা, উৎস কোথায় প্রকাশিত হয়, প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকা। এটা কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে জ্ঞানমূলকে, যে অপরিচিতা কোথায় প্রকাশিত হয়, প্রথম প্রকাশিত হয় কোথায়, প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায়। তারপরে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে এই যে শিমুল ফুল ছিল, তারপরে বকুল ছিল, রজনীগন্ধা ছিল, এই ফুলগুলোর নাম ছিল, এগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন দিতে পারে যে অপরিচিতা গল্পে কোন ফুলের নাম উল্লেখ ছিল, বা অপরিচিতা গল্পে কোন ফুলের নাম উল্লেখ ছিল না, এরকম ভাবে কিন্তু দিতে পারে। তাহলে ছিল না যদি বলে, তাহলে এই 3টা ফুলের নাম দিবে, আর একটা ফুল দিলে মনে করো শাপলা, তাহলে অ্যান্সার কি হবে শাপলা, যদি ছিল না বলে। আর কোনগুলো ছিল, শিমুল, বকুল, রজনীগন্ধা। দেবদেবীর নাম ছিল অন্নপূর্ণা, প্রজাপতি, পঞ্চশর, সরস্বতী। রং ছিল লাল, কালো, সবুজ। ফল ছিল মাকাল ফল। এই যে মাকাল ফল কার সাথে তুলনা করছে, এই যে অনুপমের যে মাস্টার ছিল, সেই মাস্টার তাকে বলছে কি, তুমি তো আসলে একটা মাকাল ফল, তুমি আসলে দেখতে সুন্দর কিন্তু কোনো কামের না, কোনো কাজের না, বুঝছো। যানবাহন ছিল রেলগাড়ি। ওকে, স্থান ছিল বাংলাদেশ, কানপুর, কলকাতা, আন্দামান দ্বীপ, হাবড়ার পুল, কুন্নগর। ঋতু ছিল কি বসন্ত। নদী ছিল ফল্গু। ওকে, তারপরে আর কি পড়বা, আর কি পড়বা, আর কিছু পড়া লাগতো না। ওকে, কিছু এখন সংখ্যা ভিত্তিক তথ্যে আসে, এগুলো তোমরা আগেও দেখছো, যে অনুপমের বয়স 23, কল্যাণীর 15, তারপরে বর্তমান বয়স অনুপমের বর্তমান 27, কল্যাণীর 19, এগুলো একটা হালকা পাতলা মনে রাখবা। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স ছিল 16 কিংবা 17, এটা গল্পে এরকম ভাবে বলা আছে যে 16 বা 17 ছিল। কল্যাণীর সঙ্গে রেলগাড়ি মেয়ে ছিল 2-3টা ছিল মেয়ে। বিয়ে ভেঙে যাবার 4 বছর পরে অনুপম কল্যাণী আশা ছাড়ে নাই। ওকে, ঠিক আছে। অনুপমের মামার বর্তমান বয়স কত, 23 বছর, ঠিক আছে, 23 বছর। তাহলে অনুপমের বয়স যদি 27 হয়, আর অনুপমের মামা যদি ওর থেকে 6 বছরের বেশি হয়, তাহলে অনুপমের মামার বর্তমান বয়স কত, 33 বছর। ঠিক আছে, অনুপমের মামা তো 6 বছর বড় ছিল অনুপম থেকে। অনুপমের চেয়ে অনুপমের মামা দিয়েছে 6 বছরের বড়, ব্যবধান ছিল কত, 8 বছর। শম্ভুনাথের বয়স 40, এর ব্যাপারে কিংবা উপরে, এগুলো তো তোমরা দেখছি। ওকে, 1 নাম্বার প্রশ্ন অ্যান্সার করো সবাই। সবাই তখন যারা ধৈর্য সহকারে ছিলা, সবাই একটা অ্যান্সার করো। ভাই আপনি বিয়ে করবেন না? হ্যাঁ করতে পারি, তোমরা হচ্ছে মেয়েটে দেখো। ওকে, বলো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1838, 1841, 1861, 1899। ও মাই গড, এখানে তো অ্যান্সার আছেই, মনে করো যে অ্যান্সার নাই। ঠিক আছে, মনে করো অ্যান্সার নাই। হ্যাঁ, মনে করো অ্যান্সার নাই, বলো কি হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? বলো একের অ্যান্সার কি। ওকে, রিয়ামণি বলছে যে একের কত নাম্বার, গ নাম্বার। ওকে, সবাই একটু শেয়ার করে দাও। আমি দেখতেছি যে তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো, বাট শেয়ার নাই। কয়টা শেয়ার করছো তোমরা দেখি? এই আল্লাহ সর্বনাশ, মাত্র 20টা শেয়ার। এই তোমরা তো ক্লাস করতেছো মাশাল্লাহ 40 জন, শেয়ার তোমরা তো 40টা থাকার কথা। তোমরা অনেকে বলছো যে আমি অনেক জায়গায় শেয়ার করছি, আমিও বিশ্বাস করছি, কিন্তু এখন থেকে যে বিশ্বাস করে আমি করছি বিপদে। মাত্র 20টা শেয়ার করছো ক্লাস। 20টা শেয়ার করে ক্লাস করা যায় বলো? সবাই একটু শেয়ার করে দাও না, শেয়ার করতে তার টাকা পয়সা লাগতেছে না। একটু শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিতেছি। একটু শেয়ার করে দাও, হ্যাঁ। ওকে, ওকে, একের গ। ঠিক আছে, একের গ গ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা উত্তর দিচ্ছে একের গ, 1861। পরবর্তী প্রশ্ন বলো, পরবর্তী প্রশ্ন বলো তো কি হবে। শেষের কবিতা কোন জাতীয় রচনা? উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ নাকি প্রবন্ধ গ্রন্থ? কি হবে বলো? 2 নাম্বারটা বলো কি হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, হুম, বলো তো 2 নাম্বার কি হবে। শেষের কবিতা কোন জাতীয় রচনা? যদি এটা শেষে কবিতা লেখা আছে, অনেকে মনে করে কি যে শেষের কবিতাটা তো দেয় আছে কবিতা, তাইলে আর এটা প্রশ্ন করে কি লাভ, এটা মানে কবিতাই আনসার। ঠিক আছে, যদি এখানে কবিতা অপশনে নাই, অনেক সময় কিন্তু দেখবা যে অপশনে কবিতাও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, অপশনে কিন্তু কবিতা দেওয়া থাকবে। কবিতা যদি থাকে তাহলে দেখবা যে প্রথম অপশনে কবিতা দেওয়া। তো পোলাবেন কি করে, কবিতায় দেখা যায় শেষের কবিতা তো লেখাই আছে কবিতা, আবার প্রশ্ন করে এটা কি। তাইলে পোলাবেন কি করে, কবিতা দেখায়, বাট এটা কি কোনো কবিতা? না, এটা কোনো কবিতা না। এটা কি তাহলে কি, এটা হচ্ছে একটা উপন্যাস। এই উপন্যাসটা অনেক সুন্দর, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। এই শেষের কবিতা উপন্যাসের তোমার চরিত্র হচ্ছে অমিত এবং লাবণী, তাই না? ওকে, এরপরে বলো, অচলায়তন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? অচলায়তন, অচলায়তন কি উপন্যাস, ছোট গল্প, নাটক নাকি প্রবন্ধ গ্রন্থ? কি হবে বলো? এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার লেখে আনসার করেছে, 3 লেখে আনসার বলো কি হবে। ফ্রেন্ডদের ইনবক্সে শেয়ার করেছি শাহাদাত হোসেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আদিত্য হচ্ছে ওর ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। এটা কেমনে হয়, আমরা তো দেখে ফেলছি ভাইয়া। মনে করো যে তোমাদের ওইখানে কোনো অ্যান্সার নাই, ঠিক আছে, মনে করবা যে ওইখানে কোনো অ্যান্সার নাই। নিজে যদি সৎ থাকো তাহলে তুমি দেখবা সৎ থাকতে পারবে, ঠিক আছে। নিজে ভালো তো জগৎ ভালো।
এখানে মনে করবা যে কিছু না, এটা তোমার তো টেস্ট, তাই না? এই ছোটখাটো যদি পরীক্ষার মধ্যে যদি তোমরা এরকম করো, তাহলে বড় বড় পরীক্ষায় তোমরা কি করবা? ওকে, ওকে, তোমরা হচ্ছে অ্যান্সার করতেছো, কত নাম্বার অ্যান্সার করতেছো বলো? সবাই হচ্ছে অ্যান্সার করতেছো ক ক ক ক ক। ঠিক আছে, মানলাম ক, কিন্তু কোনটার ক? দুইয়ের ক নাকি তিনের ক? একটু দেখা বলো। এই যে তিনের ক, তিনের কি হবে বলো? তিনের গ। আখি আক্তার করছে, ওকে। সিম বলছে তিনের গ। রোজা বলছে তিন নাটক, ওকে। তাহলে তিনের অ্যান্সার কি? তিনের অ্যান্সার হচ্ছে আমাদের গ, নাটক। হ্যাঁ, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী, এগুলো হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। অচলায়তন, ডাকঘর, রক্তকরবী। অচলায়তন, এগুলো মনে রাখবা। অচলায়তন, ডাকঘর এবং হচ্ছে কি রক্তকরবী, এগুলো হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এরপরে যাই, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বলো তো? 1861 হচ্ছে ওনার জন্ম। উনি বেঁচে ছিল 80 বছর, এবং উনি মারা যায় কত সালে? 1941 সালে। তাহলে এটা আমাদের 80 বছর হয়, তাই না? 1941 থেকে যদি 1869 বিয়োগ 1861 বিয়োগ দেয়, তাহলে হচ্ছে 80 বছর হয়। উনি 80 বছর বাদ ছিল, তাহলে আমাদের অ্যান্সার কি? কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি গ নাম্বার, 1941। ওকে। অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে বড় না গুণে বড়? কোন বছর হচ্ছে 27 বছর বয়স, এটা একদম প্রথম দিকে প্রথম পৃষ্ঠা 2-3 নাম্বার লাইনে কিন্তু আছে। এই বয়সটা না দৈর্ঘ্যের থেকে বড় না হচ্ছে গুণে বড়। কোন বয়সটা? অনুপমের যে 27 বছরের যে বয়স, সেই 27 বছরের বয়সটা না দৈর্ঘ্যে বড়, না হচ্ছে গুণে বড়। অর্থাৎ তার এত বয়সও বাড়ে নাই, আবার তার এত গুণও নাই। এটা দ্বারা, এই লাইন দ্বারা এটাই বুঝাইছেন আমরা তো। এই যে বয়স, এই বয়সটা খুব বেশিও না, আবার আমার যে অনেক বেশি গুণ আছে এই 27 বছর বয়সের মধ্যে, তাও নাই। ওকে, 4 অ্যান্সার করে দিছো। অনেকে অ্যান্সার করতেছো এই 4-এর সি নাম্বার অ্যান্সার করতেছো কেন? ও 4-এর সি, ওকে ঠিক আছে। 5-এর তাহলে কি অ্যান্সার? 5-এর, ওকে, 5-এর হচ্ছে আমাদের 27 বছর। হ্যাঁ, 5-এর ক নাম্বার উত্তর। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ যারা উত্তর করতেছো, থ্যাংক ইউ। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে কি বোঝানো হয়েছে? কল্যাণীর কর্মের, অনুপমের জীবনের? কল্যাণীর জীবন নাকি অনুপমের কর্মের? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অনুপমের, অনুপমের জীবনের। এই যে 27 বছর বয়স, এই 27 বছর বয়সটাকে বলতেছে যে এই বয়সটা না দৈর্ঘ্যে বড় না গুণে বড়, তবু ইহার একটি কি আছে? বিশেষ মূল্য আছে। এর পরের লাইনটাই হচ্ছে এটা, এর পরের লাইনেই এই লাইনটা, যে তবু ইহার বিশেষ মূল্য আছে। কোন কিসের মূল্য আছে? এই যে অনুপমের যে জীবন, তার যে 27 বছর বয়স, এই যে জীবনের, এই জীবনের কি আছে? একটা মূল্য আছে। ওকে, তোমরা কি ক্লিয়ার দেখতে পারতেছো ভিডিও? ভিডিও এবং আমার ক্লিয়ার, এবং আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো কিনা, এটা এটা আমাকে একটু জানাও। যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস, তোমার সাথে আমার প্রথম দেখা, তোমরা আমাদের যে ভিডিও, সেই ভিডিও এবং অডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও তো। এবং আমার কথা আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা, এই যে তোমাদের সাথে যে কথা বলতেছি, বা আমাদের যে পড়ানো, আমার যে পড়ানোর ধরন, এটা আসলে তোমরা ক্যাচ করতে পারতেছো কিনা, ধরতে পারতেছো কিনা, একটু কমেন্টে জানাও। ওকে, 6-এর তোমরা সবাই অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। পরের প্রশ্নে যাই। অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক হচ্ছে কে? অনুপমের মামা। অর্থাৎ মামা যা বলবে তাই হবে। মামা যদি বলে ডানে যাও, সে ডানে যাবে। মামা যদি বলে বামে যাও, সে বামে যাবে। মামা যদি বলে বিয়ে ক্যান্সেল, ক্যান্সেল। মামা যদি বলে বিয়ে করো, সে করবে। এমন অবস্থা, তাই না? তাহলে আসল অভিভাবককে তার মামা। ওকে, অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? মা যায়? মা তো যায় না। তার যে বন্ধু হরিশ, হরিশও যায় না। তার মামাও যায় না। তার যায় কে? এই যে বিনু দাদা যায়। এই যে বিনু দাদা, বিনু দাদাকে, বিনু দাদা হচ্ছে তার পিস্তুত ভাই। পিস্তুত দাদা এসে বলে যে ওয়াও, মেয়ে তো অনেক চমৎকার, চলনসই। এই যে কথাগুলো যখন বলে, সে বুঝে যে না, বিনু দাদা এত কথাবার্তা বলে না, তার ভাষা অত্যন্ত অত্যন্ত, তার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ, সে খুব কম কথা বলে। এখন এই মানুষ, এরকম একটা মানুষ এসে যদি বলে যে চমৎকার মেয়ে, তখন তার মন কি হয়ে যায়? উতল পাতল হয়ে যায়। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এরপরের প্রশ্ন। তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তাহলে কে ঠকবে না? তিনি বলতে অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে? এই যে তার যে মামা, তার মামা হচ্ছে কোথাও কি করবে না, কোথাও ঠকবে না। এটা বোঝাই যায় অনেক চালাক চতুর মানুষ, অনেক ধুরন্ধর মানুষ। এই জন্য আমি যা বলিব তাই হবে। অপরিচিত গল্প উক্তিটি কার বলতো? অপরিচিত গল্প উক্তিটি কার? অপরিচিত গল্প উক্তিটি হচ্ছে তার মামার। তার মামা যা বলবে তাই হবে। একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে মামা যা বলবে তাই হবে। ওকে, রিয়েক্টর রোজা, জি ভাই অনেক ভালো লাগছে ক্লাস করে ভাই, আপনি তো বলছি। ওকে, তবু চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই। একটি প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর ভদ্রতা
প্রত্যাখ্যান, দায়িত্ব নাকি প্রতিরোধ? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের প্রত্যাখ্যান, তাই না? তবু চলুন আপনাদের গাড়ি বলিয়া দেয়, গাড়ি বলিয়া দেয়। এই যে গাড়ি বলে দিয়ে প্রত্যাখ্যান করে দিচ্ছে, দৌড়ো মিয়া, তোমার সাথে তোমার ভাইগনার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব না, চলো তোমাদের গাড়ি বলিয়া দেয়, যাওগা তোমরা। এই যে প্রত্যাখ্যান করে দিছে কিন্তু, ঠিক আছে? একটু মনে রাখবে, তার কি করেছে? প্রত্যাখ্যান না করে দিছে, তোমার সাথে বিয়ে দিতাম না, যা। এই ছেলের কোনো কি নাই, কোনো ব্যক্তিত্ব বোধ নাই, কোনো আত্মসম্মান নাই, মা যা বলে তাই করে, মামা যা বলে তাই বলে। তাহলে এই ছেলের সাথে মেয়ের বিয়ে কিন্তু দেওয়া যাবে না। ওকে, মামা খুব দুষ্টু। হ্যাঁ, বেশি চালাক, ওই যে কথায় আছে না, বেশি চালাকের অতি চালাকের গলায় দলি, মামার অবস্থা হচ্ছে এমন আর কি। বেশি চালাকি করতে গেছিল, পরে কিছুই পাইছে না, ঠিক আছে? না পাইছে মেয়ে, না পাইছে যৌতুক, কিছুই পাইছে না। এটা জন্যই বলে যে অতি চালাকের গলায় দড়ি। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এটা আমি অনেকগুলো স্টার দিয়ে রাখলাম, 3 স্টার, 4 স্টার, 5 স্টার দিয়ে রাখলাম। কেন 5 স্টার দিলাম? কারণ এই প্রশ্নটা তোমাদের এইচএসসি পরীক্ষাতেও আসছে, আবার এই প্রশ্নটা তোমাদের অ্যাডমিশন পরীক্ষার মধ্যেও কিন্তু আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসছিল 2020-21 সেশনে সম্ভবত প্রশ্নটা আসছিল এমন যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? এই যে সেম প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এটা আমি 5 স্টার দিয়ে রাখলাম। তাহলে ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা নাই কার? এই যে শম্ভুনাথ সেনের নাই, ঠিক আছে? উনি বলছিল এই যে ঠাট্টা করতেছি না ভাই, ঠাট্টা সম্পর্ক স্থায়ী করা আমার ইচ্ছা নাই, চলো আপনাদের গাড়ি বলে দেয়, আপনারা যান, আপনাদের সাথে বিয়া টিয়া নাই কোনো, ঠিক আছে? ওকে, তাহলে এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে শম্ভুনাথ সেনের। আচ্ছা, আমি একটু কিন্তু দ্রুত যাচ্ছি, তোমরা একটু খেয়াল করতেছো কিনা যে আমি একটু দ্রুত যাচ্ছি? কেন দ্রুত যাচ্ছি? কারণ অপরিচিত গল্প তোমরা ভাই সবাই পারো, সবাই মোটামুটি জানো, আর এমসি গুলো জাস্ট করে তোমরা দেখবা আর অ্যান্সার করবা, তাই না? এজন্য আমি একটু দ্রুত যাইতেছি। আমি অনেকের হচ্ছে কমেন্ট পরে দেখতেছি, কেন? কারণ তোমরা হচ্ছে এগুলো নিয়ে যদি বেশিক্ষণ থাকি, তোমরা আসলে আমি জানি যে বিরক্ত হয়ে যাবে, যে অপরিচিত গল্প এত আসলে তোমাদের বোঝানো কিছু না, আমি জানি যে তোমরা এগুলো পারো। ওকে, পরবর্তী প্রশ্ন। ঠাট্টা স্থায়ী করার ইচ্ছা নাই এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? আচ্ছা, ঠাট্টা সম্পর্কটা স্থায়ী করার ইচ্ছা নাই, এটা তার মধ্যে কি প্রকাশ পেয়েছে? দুর্বলতা, বলিষ্ঠতা, বদান্যতা নাকি হীনমনতা? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বলিষ্ঠতা, তার যে দৃঢ় মনোভাব, এই দৃঢ় মনোভাব বোঝাচ্ছে। হ্যাঁ, লুপে পাপ, পাপে জিলাপি। হ্যাঁ, তাহলে এটার মধ্যে কি প্রকাশ পেয়েছে? তার বলিষ্ঠতা, তার বলিষ্ঠতা প্রকাশ পেয়েছে। হ্যাঁ, কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? অভিমান, আত্মসম্মানবোধ, অহংকার নাকি রাগ? তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে আত্মসম্মান বোধ, আত্মসম্মান বোধ, ঠিক আছে? আত্মসম্মান বোধ। অনুপম কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? আত্মসম্মান বোধ। যে এই যে তার যে শম্ভুনাথ সেনের যে একটা আত্মসম্মান বোধ আছে না, সেই আত্মসম্মান বোধ থেকে তিনি চায় নাই যে তার মেয়েকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে। ওকে, আত্মসম্মান বোধ থেকে সে দেয় নাই। অপরিচিত গল্পে কল্যাণী মাতৃআজ্ঞা বলতে কি বোঝাচ্ছে? মায়ের অনুরোধ, মায়ের আদেশ, নারী শিক্ষার ব্রত নাকি দেশ সেবায় আত্মনিয়োগ? সে আসলে কি শিক্ষা, কিসের জন্য বলছে? দেশ শিক্ষায় তার যে আত্মনিয়োগ, দেশ সেবায় তার যে আত্মনিয়োগ, সে আত্মনিয়োগ হয়েছে, ঠিক আছে? অর্থাৎ সে আর বিয়ে করবে না। আনসারগুলো না থাকলে বেটার হইতো, ওকে আমি এটা ট্রাই করব তোমাদের জন্য পরবর্তীতে, পরবর্তী যখন ক্লাস হবে সেই ক্লাসে এগুলো ফিক্স করার ট্রাই করব। অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? পিতৃবিয়োগ, লোকলজ্জা, ক্ষোভ নাকি আত্মমর্যাদা? এই আত্মমর্যাদার জন্য সে কি করে নাই? বিয়ে করে নাই, ঠিক আছে? সবারই তো একটা নিজস্ব আত্মমর্যাদা আছে, জন্য পরে সে বিয়েতে রাজি হয় নাই। ওকে, এখানে তোমাদের অনেকগুলা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, একটু দেখে নিবা। অপরিচিত গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হচ্ছে? এবং এগুলা কিন্তু তোমাদের এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে জ্ঞানমূলকগুলো দিলাম, এগুলো কিন্তু তোমাদের এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে একটু দেখে নিবা এগুলা। এগুলো হচ্ছে তোমাদের ইনশাল্লাহ এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে, ইনশাল্লাহ এগুলো থেকে আসবে ভাই, আমি বললাম যে এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। অপরিচিত গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? অনুপমকে গজাননের ছোট ভাই বলা হয়েছে। অপরিচিত গল্পে অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের বড়। তো ভাগ্যদেবতার প্রধানের এজেন্টকে তার মামা, তার মামা যা বলে তাই হয়। অপরিচিত গল্পে টাকার প্রতি আসক্তি কার অস্থিমজ্জে জড়িত? মামার অস্থিমজ্জে জড়িত, তাই না? অর্থাৎ মামার কিন্তু অনেক টাকার প্রতি লোভ ছিল। অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রুপ করতেন? এগুলো কিন্তু আমি বলছি, এজন্য দ্রুত চলে যাচ্ছে, এগুলো কিন্তু তোমাদের অলরেডি বলে ফেলছি। এই যে সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রুপ করতেন? পণ্ডিত মশাই বিদ্রুপ করতেন, এই মাকাল ফল, ঠিক আছে? শিমুল ফুল এবং মাকাল ফুলের সাথে তুলনা করতেন। শিমুল ফুল দেখবা যে অনেক সুন্দর কিন্তু গন্ধ নাই, অনুপমের অবস্থা হচ্ছে এমন যে দেখতে অনেক সুন্দর কিন্তু কোনো কামেজের না, কোনো গুণের না, এর মধ্যে কোনো গুণ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, দেখতেই খালি সুন্দর, চেহারা সুন্দর। তারপরে কি হচ্ছে? মাকাল ফল, মাকাল ফলও দেখবা যে অনেক সুন্দর দেখতে, বাট এটা খাইতে কোনো টেস্ট নাই এর ভিতরে, এর ভিতরে খাওয়া যায়ও না, খায়ও না, এর ভিতরে কোনো টেস্টও নাই। তাহলে অনুপমের অবস্থা হচ্ছে এমন যে দেখতে সুন্দর, বা এর মধ্যে কোনো গুণ নাই, কোনো সরস রসনার কোনো বাহানা নাই, বালা নাই।
ঠিক আছে, এই অবস্থা। অনুপমের বন্ধু কোথায় কাজ করে? অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? কানপুর। এটা কিন্তু অনেকবার বলছি, তাই না? এটা কিন্তু অনেকবার বলা হয়েছে তোমাদেরকে। ওকে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। মেয়ের বয়স 15, শুনে কার মন ভার হইলো? মামার মন ভার হয়ে গেছে। মামার বলে যে এত বেশি বয়স। আগেকার দিনে মেয়েদের কিন্তু তোমরা জানো কিনা যে 8-9 বছরে কিন্তু বিয়ে দিয়ে দিত। 8-9 বছর হলেই তাদের বিয়ে দিয়ে দিত। কি একটা অবস্থা, তাই না? তো এই যে যখন শুনছে মেয়ের বয়স 15, তখন মামা তো মনে মনে বলে যে কি কয় না কয়, মেয়ের বয়স 15, মেয়ের মধ্যে কি কোনো সমস্যা আছে? মামা এর মধ্যে একটা সন্দেহ প্রকাশ করে যে মেয়ের মধ্যে কোনো সমস্যা আছে নাকি, 15 বছর বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে দেয় না। ওকে, কল্যাণীকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? তার পিস্তত ভাই বিনোদাকে পাঠানো হলো। মন্দ নয় হে খাঁটি শোনাবটে, উক্তিটি কার? বিনোদাদার। এই যে বিনোদাদা এসে বলছে মন্দ নয় হে খাঁটি শোনাবটে, তখন তার মন তো আরো গইলা গেছে, আরো নষ্ট হয়ে গেছে। অনুপমের বাড়ি কোথায়? কলকাতায়। অপরিচিত গল্প কে চুপচাপ স্বভাবের? চুপচাপ স্বভাব হচ্ছে শম্ভুনাথ, অনেক চুপচাপ থাকে। কল্যাণীর বিয়ের গহনাগুলো কোন আমলের? তার পিতামহীদের আমলের। পিতামহীর আমল মানে কি? মানে দাদার আমলের। কল্যাণীর বিয়ের গহনাগুলো তার দাদার আমলের, মানে তখনকার যুগের চেয়ে আরো মনে করো 2 যুগ আগে, ঠিক আছে, মানে দাদার আমল, তখন তো গহনাগুলা খাঁটি হবেই, এটাই স্বাভাবিক, তাই না? ওকে, স্যার শেয়ার করছে পিডিএফ দেন। যারা শেয়ার করেছো তোমরা হচ্ছে পেজে নক দিবা, এই যে শেয়ার যে করছো, যেখানে শেয়ার করছো সেটা স্ক্রিনশট দিয়ে পেজে নক দিবা। পেজে নক দিলে তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যারা শেয়ার করছো পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ নিয়ে কোনো টেনশন নাই। ওকে, এরপর দেখো তোমাদের জন্য কিন্তু যে প্রশ্নগুলো, তোমাদের যে খ নাম্বারের যে প্রশ্নগুলো থাকে, সেই খ নাম্বারের সৃজনশীলে খ নাম্বারে কিছু প্রশ্ন আছে যে অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাইকে উক্তিটি ব্যাখ্যা করো। তোমরা যখন এই সৃজনশীলের খ নাম্বার যখন লিখবা, তখন কি করবা? তখন তোমরা হচ্ছে এক লাইনে আগে উত্তরটা করবা, যেটা প্রশ্নে চাওয়া হয়েছে। এই প্রশ্নটা, এই অ্যান্সারটা তোমরা আগে এক লাইনে লিখবা। লেখার পরে যে দেখো আমি এখানে কিন্তু একটা গ্যাপ দিছি বা একটা প্যারা দিছি। আমি চাইলে কিন্তু লেখাটা এখান থেকে শুরু করতে পারতাম। এই যে দেবী দুর্গার কুলে কার্তিকের অপূর্ব শোভায় যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমি এইখান থেকে চাইলে লেখা শুরু করতে পারতাম। কেন করি নাই? কারণ এইখান থেকে যখন লেখাটা শুরু করবা, তখন আর এটা হচ্ছে আমার কি থাকবে না, কোনো গ্যাপ থাকবে না। আমি তো এখানে গ্যাপটা দেই নাই। তুমি এখানে লেখার সময় কি করবা? এই এক লাইন গ্যাপ দিয়ে লিখবা। হ্যাঁ, এক লাইন গ্যাপ দিয়ে লিখবা, এখানে একটা প্যারা রাখবা। তাহলে তোমার লেখাটা দেখতে অনেক সুন্দর লাগবে, তুমি কিন্তু পূর্ণ মার্কস পাবা। এখানে তো 2 মার্কস না, তুমি 2 এর মধ্যে কমপক্ষে 1.5, যদি ভালো করে লেখো 1.5, আর যদি আরো ভালো করে লেখো, এই যে আমি যেভাবে কথাগুলো সাজায় দিছি এভাবে যদি তুমি লেখো, তাহলে তুমি কিন্তু 2-এ এখানে 2ও পাবা। কিন্তু কথা হচ্ছে তোমার লেখাটা একটু সুন্দর হতে হবে, সাবলীল হতে হবে, কোনো কাটাছেড়া করা যাবে না, এবং লেখাটায় কি করতে হবে? এখানে একটু গ্যাপ দিতে হবে, এবং এইখানে আগে এক কথায় অ্যান্সারটা দিয়ে দিতে হবে। এক কথায় অ্যান্সারটা দিয়ে দিতে হবে, যা চাইছে প্রশ্নে, খ নম্বর প্রশ্ন এখানে এখানে দিয়ে দিতে হবে। দেখি আমি দিছি কিনা। অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাইটি উক্তিটি ব্যাখ্যা করো। নিজের পরনির্ভরশীল বৈশিষ্ট্যের জন্য ব্যঙ্গার্থে প্রশ্নটি উক্তিটি অনুভব নিজের সম্পর্কে করেছে। দেবী দুর্গার 2 পুত্র অগ্রজ, গজানন, কার্তিক। ওকে, দেখো তাইলে কিন্তু এইখানে মোটামুটি আমি এক লাইনে কিন্তু এটার অ্যান্সারটা দিয়ে দিয়েছি যে এই যে অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাই, এটা কাকে বুঝাইছে? এটা অনুপম, সে নিজে বলতেছে। তাহলে একটা অ্যান্সার হয়ে গেছে না? হয়ে গেছে কিন্তু। এর পরবর্তীতে আমি একটা প্যারা দিয়ে কিন্তু এই লাইনটা শুরু করছি, এই যে লাইনগুলো, ঠিক আছে? তোমরা একটু এগুলো কিন্তু পড়ে নিবা, এগুলো কিন্তু তোমাদের জন্যই করছি, তো তোমরা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন তোমাদের ইংলিশ স্যার মানিক স্যার দিবে। ওকে, তাহলে এগুলো কিন্তু তোমরা পড়ে নিবা। এগুলো কিন্তু তোমাদের, আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এইচএসসি পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলা, ক্ষয়ের যে প্রশ্নগুলা, সৃজনশীলের ক্ষয়ের যে প্রশ্নগুলা, এগুলো কিন্তু এখান থেকে কমন আসবে। আমি আবারও বলতেছি, যদি না পড়ো তাহলে কিন্তু তোমার লস হয়ে যাবে। ফুলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। কার কথা বলা হয়েছে? অনুপমের পরিবারে ব্যাপক প্রভাব বিস্তারের কারণে অনুপমের মামাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে। এই দেখো এখানে কিন্তু এক লাইনের মধ্যে কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে, হয়েছে না? এক লাইনের মধ্যে কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে, কারে বলছে? মামারে বলছে। ওকে, ফাইন। এরপর তুমি কি করবা? এরপর তুমি এখানে এক লাইন গ্যাপ দিবা, এক লাইন গ্যাপ দিবা। গ্যাপ দিয়ে এই লেখাটা তুমি কি করবা? এক লাইন নিচ থেকে শুরু করবা। এই যে লেখাটা, এই যে লেখাটা, এই যে লাইনটা, এই লাইনটা তুমি কি করবা? এক লাইন গ্যাপ দিয়ে নিচে থেকে শুরু করবা, নিচে থেকে শুরু করবা। এটাই হচ্ছে সৃজনশীল লেখার আসলে কি মানে সুন্দর করে সাজানোর নিয়ম। এভাবে যদি লেখো তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবা, পূর্ণাঙ্গ মার্কস পাবা, এবং দেখবা যে প্রত্যেকটা সৃজনশীলে
তুমি হচ্ছে 8 কিংবা 9 করেও পাইতে পারো যদি এরকম সুন্দর করে গুছিয়ে লিখো। আমি তোমাদেরকে একটা সৃজনশীল কিভাবে লিখতে হয় এটার একটা ভিডিও তোমাদেরকে গ্রুপে পেজে দিয়ে দিব, আপলোড করে দিব। তোমরা কি চাও কিনা চাইলে কমেন্টকে জানাইতে পারো যে কিভাবে আসলে গুছায় সৃজনশীল গুলো লিখতে হয়। খালি লিখলেই কিন্তু মার্ক দেয় না। তোমরা অনেকে গিয়ে কি করো, মনে করো এরকম একটা পেজ থাকে এইচএসির খাতা, মনে করো এটা হচ্ছে এইচএসির খাতা, তোমরা বিসমিল্লাহ বলে এখান থেকে লেখা শুরু করো, লেখো 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 লেখো। এই যে লেখছো, এই লেখাটা লেখছো ঠিক আছে, কিন্তু টিচারের কিন্তু এত সময় নাই যে প্রত্যেকটা শব্দ পড়া পড়া দেখবে কি লেখছো তোমার দেখবে, এত সময় কিন্তু কারো নাই। ঠিক আছে, তো তুমি যদি কি করো এটাকে যদি আরো সুন্দর করে গুছিয়ে লেখো, মনে করো এটা একটা পেজ, এর একটা পেজ, মনে করো তুমি এখানে ক নাম্বার লিখে 1 নাম্বার উত্তর দিলা, 1 লাইনে উত্তর দিলা। খ নাম্বার লিখলা, খ নাম্বার লিখে 1 লাইনে তো উত্তর দিলাই, যে কি চাইছে প্রশ্নে অ্যান্সার দিলা, দেওয়ার পর 1 লাইন গ্যাপ দিয়ে আবার মনে করো এখানে 3-4 লাইন লিখলা। তাহলে দেখো জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক ইউনিক মনে হয়। ঠিক আছে, মনে করো তুমি এখানে গুল্লু গুল্লু দিয়ে দিলা, ঠিক আছে, একটু ডিজাইন করে দিলা, ডিজাইন যারা করতে পারো, ডিজাইন না করতে পারলে সমস্যা নাই, জাস্ট এখানে একটু মার্ক করে দিবা, আন্ডারলাইন করে দিবা যে একের আনসার খয়ের আনসার। তাহলে জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, টিচার কিন্তু দেখলে বুঝবে যে না ছেলেটা একের আনসার দিছে, খয়ের আনসার দিছে, তাহলে তিনি কিন্তু দেখে একটু মজা পাবে, ভালো লাগবে। স্যার বাংলা ফার্স্ট ভালো মার্ক আসে না সিকিউতে? এই যে সিকিউতে ভালো মার্ক আসবে কিভাবে, তুমি যদি এইভাবে লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো তাহলে মার্ক পাবে না। লেখার উপর আসলে মার্ক না, মার্ক হচ্ছে তুমি কত সুন্দর করে ব্যাপারটাকে তুমি উপস্থাপন করতে পারতেছো। কারণ বাংলা ফার্স্ট পেপার কিন্তু সবাই লিখবে ভাই, অপরিচিত থেকে সৃজনশীল আসলে কেউ কি ছাইরে আসবে? তুমি আমার বলো, মনে করো অপরিচিত থেকে তোমরা সৃজনশীল একটা সৃজনশীল লিখতে দিছি, তুমি যদি নাও পারো আমি জানি যে তাও তুমি লিখবা, অপরিচিত গল্প থেকে সৃজনশীল আসলে লিখবা না, লিখবা। তাইলে এই যে খালি লিখলেই যে নাম্বার দিবে ঘটনা কিন্তু এমন না, একটু ইউনিক ওইতে তোমাকে সাজাইতে হবে। ওকে, মেরি রোজা ভিডিও দিব, সমস্যা নাই, চাই, ওকে ঠিক আছে। বিসমিল্লা লিখবো, বিসমিল্লা তো লিখবা না, এটা জাস্ট খালি বললাম যে বিসমিল্লা বলে লেখা শুরু করো তোমরা। ফার্স্ট পেপার লিখবো ভাইয়া, ক্লাস চাই। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিভাবে লিখবা এটা তোমাদের মানিক স্যার বলবে, ইংলিশ স্যার, স্যার যেহেতু স্যার পড়ায়, মানিক স্যার পড়ায়, মানিক স্যার বলবে। ওকে তাজিন দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আমরা আরো আগাই। ধনির কন্যা তার পছন্দ নয়, কার এবং কেন ব্যাখ্যা করো। এই যে কার এবং কেন ব্যাখ্যা করো আমি কিন্তু এখানে 1 লাইনের মধ্যে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি। দেখো, ধনির কন্যারা মাথা হেড করে স্বামীর সংসারে থাকতে নারাজ এবং কন্যাপক্ষ পণ দিতেও আগ্রহ দেখায় না, সংসারের সব যন্ত্রণা অপমান নীরবে সহ্য করে, তাই অনুপমের মামার ধনির কন্যা পছন্দ নয়। অর্থাৎ এইখানে যা বলছে তা কিন্তু আমি এই যে 1 লাইন বা 2 লাইনের মধ্যে অ্যান্সার দিয়ে দিছি, পূর্ণাঙ্গ অ্যান্সার দিয়ে দিছি। এরপরে তুমি কি করবা, এই যে 3-4 লাইন আছে, এই 3-4 লাইনে তুমি ব্যাখ্যা করবা যে এই যে উপরে যে তুমি 2 লাইন লিখছো, এই 2 লাইনে তুমি আসলে কি বুঝাইতে চাইছো, কি বুঝাইতে চাইছো, নিজের মনের মতো করে 3-4 লাইনে ব্যাখ্যা করে দিবা। এটাই হচ্ছে খ নাম্বার সৃজনশীলের খ নাম্বার লেখার নিয়ম। হরিশ কিভাবে অনুপমের মন উতলা করে দিল, ওই যে বলছিল যে মেয়ে যদি বলো তবে একটি খাসা মেয়ে আছে, এই যে বলে কিন্তু মন উতলা করে দিছে, তাই না? ওকে, এককাল ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল, এখানে লক্ষ্মীর মঙ্গল ঘাট বলতে কি বোঝানো হয়েছে এটা তোমাদের HW থাকবে, করে ফেলবে, এর কোনো অ্যান্সার দেওয়া নাই। ওকে ওকে, প্রশ্নগুলো এগুলো একটু তোমরা নিজ দায়িত্ব পড়ে নিবা। হ্যাঁ, এরপর আসে আমাদের ঋতুবর্ণন কবিতায়। ঋতুবর্ণন, এই ঋতুবর্ণন কবিতার লেখককে, লেখক হচ্ছে আলাউল। তো আলাউল কিন্তু দেখো যে মধ্যযুগের কবি ছিল, মধ্যযুগের যেহেতু কবি ছিল, ওনার যে ভাষাগুলা গুল্লু, মধ্যযুগের যে ভাষাগুলা PDF পেজে পেয়ে যাবা, পেজে মেসেজ দিলে পেয়ে যাবা, শেয়ার করলে PDF পাবা, শেয়ার করতে হবে কিন্তু, এটা হচ্ছে মূল শর্ত। তাই যে আলাউল, আলাউল হচ্ছে মধ্যযুগের কবি ছিল, ওনার যে বর্ণনার ভাষাটা একটু মানে আমাদের মতো আমরা যেভাবে কথা বলি সেরকম হবে না, এটাই স্বাভাবিক, তাই না? যেহেতু অনেক আগের কবি ছিল, 17 শতকের কবি ছিল, মানে ওনার জন্ম হচ্ছে 1600 সামথিং, আমার এখন মনে আসতেছে না, 1600 মানে 1600-র পরে, মানে 17 শতকের কবি। তো ওনার যে সময়টা, তার তার যে লেখার ধরনটা দেখো কেমন ছিল, যে নিদাগ সময় অতি প্রচর তপন। যে কবিতা কি উল্টা পাল্টা করে দিছে, কবিতা তো ফার্স্ট লাইন এটা না, ফার্স্ট লাইন তো শুরু হয় বসন্ত দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, মিস এসে দিল, তাই না? টাইপিং তাহলে, আচ্ছা, নিদাগ সময়, নিদাগ মানে কি? নিদাগ মানে হচ্ছে তোমরা জানো যে গ্রীষ্মকাল, নিদাগ মানে কি? গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। এই সম মানে কি? দেখো বলা যায় সময়ে, এটা কি ভুল? এটা ভুল না। সময় মানে কি? সময় মানে হচ্ছে সময়, অর্থাৎ গ্রীষ্মের সময় কি হয়? অতি প্রচন্ড তপন, অতি প্রচন্ড তপন। তপন মানে কি? তপন মানে হচ্ছে সূর্য।
আরেকটা কথা বলি, এই কবিতাটা তুমি যদি পড়ো তাহলে এই কবিতাটা পড়লে তুমি কিন্তু অনেকগুলো সমার্থক শব্দ শিখতে পারবা, যেগুলো তোমার এডমিশনে কিন্তু খুব কাজে লাগবে। এডমিশনে কিন্তু সমার্থক শব্দ থেকে প্রশ্ন পাবা। তুমি যেইখানে পরীক্ষা দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, চট্টগ্রামে দাও, রাজশাহীতে দাও, ঠিক আছে, কুমিল্লাতে দাও, জগন্নাথে দাও, জাহাঙ্গীরনগরে দাও, যেইখানেই পরীক্ষা দাও তুমি কিন্তু সমার্থক শব্দ থেকে প্রশ্ন পাবা। তাহলে তোমার সমার্থক শব্দ শিখতে কিন্তু এই কবিতাটা অনেক সাহায্য করবে। এখানে অনেকগুলা সমার্থক শব্দ আছে। এই যে নিদাগ, নিদাগ মানে কি? নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল, এটা একটা সমার্থক শব্দ। তারপর এখানে বলা আছে তপন, তপন মানে কি? সূর্য, অর্থাৎ গ্রীষ্মকালে প্রচন্ড সূর্য উঠে। তোমার কথাটা বুঝি নাই, মারো আবার একটু সুন্দর করে গুছায় বলো। রৌদ্র তাসে রহে ছায়া চরণে স্মরণ, অর্থাৎ এই রৌদ্রের তাসে, রৌদ্রের ভয়ে কি হয়, আমরা কোথাও একটু ছায়া খুঁজে। আমাদের চরণ মানে কি? চরণ মানে পা, আমাদের পা কোথাও একটু ছায়া খুঁজে। যেখানে ছায়া থাকে আমরা সেখানে চলে যেতে চাই, যে গাছের নিচে একটু ছায়া আছে আমরা ছায়ার দিকে চলে যেতে চাই। কোথায়? কখন? গ্রীষ্মকালে। চন্দন চম্পক মাল্য মলয়া পবন, দেখো কথাগুলো একটু অন্যরকম কিন্তু। চন্দন মানে কি? চন্দন মানে হচ্ছে এক প্রকার চন্দন কাঠ, বা তোমরা জানো যে চন্দনের গুঁড়া আছে তোমরা অনেকে মুখে দাও। তারপরে যে চম্পক মাল্য, ঠিক আছে, মাল্য মানে কি? মালা, চম্পকের মালা। মলয়া পবন, মলয়া মানে হচ্ছে কি তোমার হচ্ছে দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসে, হ্যাঁ ঠিক আছে। মলয়, পবন মানে কি? বাতাস, এই যে বাতাসটা আসে সেই বাতাসটা বলতেছে যে গ্রীষ্মকালে তখন হালকা হালকা অল্প একটু মলয় বাতাস আসে। সতত দম্পতি সঙ্গে বেপিত বেপিত মদন, অর্থাৎ এই যে সতত মানে কি? সতত মানে হচ্ছে সর্বদা, সব সময়। যারা দম্পতি আছে, যারা কাপল আছে, কাপলদের কি লাগে? কাপলদের এই গ্রীষ্মকালটা তোমার ভালো লাগে। পাবস সময় ঘন ঘন গরজিত, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পাবস হবে না, এটা হবে পাবন হবে। এখানে টাইপ মিস্টেক আছে, এটা হবে কি? পাবন, পাবন, এটা হবে কি? পাবন। পাবন সময় বা পবন সময় ঘন ঘন গরজিত, অর্থাৎ বর্ষাকালে কি হয়? ঘন ঘন মেঘ তোমার হচ্ছে বজ্রপাত হয়। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত, অর্থাৎ নির্ভয়ে, বরিশে মানে হচ্ছে বর্ষাকালে কি হয়? জল, পানি চারদিকে কি হয়ে যায়? চারদিকে এটা হচ্ছে প্লাবিত হয়ে যায়, চারদিকে প্লাবিত হয়ে যায়। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র। ওকে, ফার্স্টের লাইনগুলো মিস হয়ে গেছে। হ্যাঁ, প্রথম লাইন এটা না, প্রথম লাইন হচ্ছে যে ইয়া দিয়ে শুরু হয়, বসন্তকাল দিয়ে শুরু হয়। যাই হোক, আমি এখান থেকে শুরু করতেছি। আমি তোমাদের এটা ব্যাখ্যা সহ ইনশাল্লাহ দিয়ে দিব, পেজে পোস্ট করে দিব, ঠিক আছে। প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ তোমরা পেয়ে যাবা, প্যারাম দিও না। এখানে মিক্স হয়ে গেছে, টাইপিং তো মিস হয়েছে। ওকে, ঘুর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র, অর্থাৎ এই শব্দে কি হয়? এই শব্দে তোমার কৈলাস, কৈলাস মানে হচ্ছে তোমার হচ্ছে কৈলাস শৃঙ্গ আছে, এখানে হচ্ছে শিবের বাসা হচ্ছে কোথায়? কৈলাসে। তো কৈলাসে মল্লার, কৈলাসে মল্লার রাগ গাত্র, রাগ মানে হচ্ছে সঙ্গীতের একটা সুর, বুঝছো? সঙ্গীতের একটা সুর হচ্ছে কি এই যে রাগ, বা এক ধরনের টাইপিক তোমার হচ্ছে সঙ্গীত। দাদুরি শিখুনি, দাদুরি মানে কি? দাদুরি মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাং, তাই না? দাদুরি মানে হচ্ছে ব্যাং। আর শিখুনি মানে কি? শিখুনি মানে হচ্ছে কি ময়ূর। রব মানে আওয়াজ করে। অতি মন ভায়ে, অতি মন ভায়ে মানে কি? মনগুলো ভালো হয়ে যায়, এগুলো যখন আওয়াজ করে তখন মন ভালো হয়ে যায়। কীটকুল, রব, কীটকুল মানে কি? মানে পতঙ্গরা যখন, রব মানে আওয়াজ, রব মানে কি? আওয়াজ। পতঙ্গরা যখন আওয়াজ করে তখন তারা কি করে? পুনি ঝংকারে ঝংকারে, পুনি মানে কি? পুনর্পূর্ণ, অর্থাৎ বারবার তারা কি করে? ঝংকার ঝংকার আওয়াজ করে। অর্থাৎ কীট পতঙ্গের আওয়াজের শব্দ কি? ঝংকার ঝংকার। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে কীট পতঙ্গের আওয়াজের শব্দ কেমন? এই যে ঝংকার ঝংকার। এটা মনে রাখতে হবে কিন্তু, এগুলো প্রত্যেকটা লাইনে গুরুত্বপূর্ণ এখানের। ওকে, তারপর দেখা বলছে শুনিতে যুবক চিত্ত হর্ষিতে দরে, অর্থাৎ শুনে কি হয়? জীব জীব যুবকের যে চিত্ত, যুবকের যে মন, সেটা কি হয়ে যায়? হর্ষিত হয়ে যায়, আনন্দিত হয়। আবার মাঝে মাঝে কি হয়ে যায়? ডরে। আবার মাঝে মাঝে কি হয়ে যায়? ভয়ও পায়। তখন এই যে ব্যাং যখন ডাকাডাকি করে, তোমরা দেখবে বর্ষাকালে প্রচুর কিন্তু ব্যাং ডাকাডাকি করে। তখন এই ব্যাং ডাকাডাকি করলে কি হয়? যুবকের যে মন সেটা মাঝে মাঝে আনন্দও লাগে, আবার মাঝে মাঝে ভয়ও লাগে। ওকে, কিছু একটা না বুঝলে কোথায় প্রশ্ন করব? পেজে মেসেজ দিতে পারো, অথবা আমাদের গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে তুমি হচ্ছে পোস্ট করতে পারো, আমি অ্যান্সার করে দিব। ওকে, এই তোমরা কিন্তু শেয়ার করতেছো না, একটু শেয়ার করে দাও তো আবার। সবাই একটু কষ্ট করে ক্লাসটা আবার শেয়ার করে দাও। তোমাদের ক্লাস তো আশা করি তোমরা সবাই বলতেছো যে ক্লাস ভালো লাগতেছে, তো ক্লাস যদি ভালো লাগে তোমরা আশা করি ক্লাসটা একটু শেয়ার করে দিবা, হ্যাঁ, ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে,
তাহলে আইলো শরৎ ঋতু, নির্মল আকাশে শরৎকাল আসছে, নির্মল আকাশ, দোলায় চামার কেশ কুসুম বিকাশে, অর্থাৎ তার যে দোলাই, কি দোলাই, চামার কেশ, একটা পুচ্ছ দোলাই, ঠিক আছে, একটু শেয়ার করে দাও তো, পুচ্ছ দোলাই, পুচ্ছ দোলাই, ঠিক আছে, কুসুম বিকাশে। দেখো নবীন খঞ্জনে, নবীন খঞ্জনে দেখি বড়ই কৌতুক, খঞ্জন মানে হচ্ছে এক ধরনের পাখি, খঞ্জন হচ্ছে একটা পাখি। দাঁড়াও একটু শেয়ার করে দিত, একটু শেয়ার করো সবাই, একটু আবার শেয়ার করে দাও ক্লাসটা। উপজিত যামিনী দম্পতি মনে সুখ, উপজিত মানে কি, উপস্থিত হয়, যামিনী, যামিনী দম্পতি, অর্থাৎ দম্পতির মনে উপস্থিত হয় কি, সুখ উপস্থিত হয়। প্রবেশে হেমন্ত, যখন হেমন্ত প্রবেশ করে, হেমন্ত ঋতু যখন প্রবেশ করে, তখন শীত অতি যায়, শীত অতি যায় মানে কি, শীত কি চলে যায় না, শীত অতি যায় মানে শীত আসে। তাহলে দেখো বর্ষা, হেমন্ত, শীত, বসন্ত, অর্থাৎ হেমন্ত কিন্তু শীতের আগে, তাই না, হেমন্ত, তারপর হচ্ছে কি শীত, এরপর হচ্ছে কি বসন্ত। তাহলে আমাদের এই যে হেমন্ত যখন আসে তখন আমাদের কি করে, শীত কিন্তু প্রবেশ করে, হেমন্ত যখন আসে তখন শীত প্রবেশ করে। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়, অর্থাৎ পুষ্পতুল্য অর্থাৎ পুষ্প যেগুলো আছে, ফুল যেগুলো আছে, এগুলা কি হয়, তাম্বুল, তাম্বুল মানে কি, তাম্বুল মানে মনে রাখবা পান, তাম্বুল মানে হচ্ছে কি পান, পান কি হয়, পান অধিক সুখ হয়, মানে এগুলো অনেক বেশি জন্মায়, যার ফলে মানুষ কি হয়, অনেক বেশি সুখী হয়ে যায়, মানে অনেক বেশি ভালো লাগে আর কি। তুমি যখন দেখবা চারদিকে শুধু ফুল আর ফুল, এই যে দেখো এখন কিন্তু কি চলে, এখন কিন্তু বসন্ত চলে, বসন্তকালেও ফুল হয়, এই যে হেমন্তকাল তুমি যখন দেখবা তখন অনেক ফুল হয়, তাহলে ফুল হয়, তাম্বুল হয়, পান হয়, তখন মানুষের মনে অনেক কি হয়, আনন্দ জাগায়। শীতের তরাসে রবি তুরিতে লুকায়, অর্থাৎ শীতের তরাস, তরাস মানে কি, শীতে, শীতকে ভয় পেয়ে, রবি মানে কি, রবি মানে সূর্য, শীতকে ভয় পেয়ে রবি কোথায়, সূর্য কোথায় ডুরায়, লুকায়, সে কিন্তু মেঘের আড়ালে লুকায় যায়, তাই না, শীতের সময় কি সূর্য দেখো, দেখো না। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, দেখো অতি দীর্ঘ সুখ, অর্থাৎ তুমি যখন শীতের রাতে, এই যে রাতে, নিশি মানে কি রাত, শীতের রাতে যখন শুয়ে থাকো কম্বল মুড়ি দিয়ে, তখন তোমার কি মনে হয়, তখন মনে হয় যে আমি সর্বোচ্চ সুখের মধ্যে আছি, তাই না। তুমি যখন কম্বলের মধ্যে, এই যে দুই এক মাস আগে শীত ছিল, তোমরা যখন কম্বলের নিচে ছিলা তখন কি আরাম লাগতেছিল না, ইস এমন যদি কাটা দিতে পারতাম, কোনো কাজটা যদি করা না লাগতো, অনেক ভালো লাগতো। পুষ্পসজ্জা ভেদ বলি বিচিত্র বসন, অর্থাৎ এই যে পুষ্পসজ্জা, তখন মনে হয় কি, যেন আমি একটা ফুলের মধ্যে শুয়ে আছি, আমি একটা ফুলের মধ্যে শুয়ে আছি, এত আরাম লাগে। ভেদ বলি বিচিত্র বসন, অর্থাৎ কি, তার যে কাপড় চোপড়, ঠিক আছে, কাপড় চোপড় পরতে মন চায় না শীতের সময়, কাপড় চোপড় তোমরা পরতে মন চাও, যখন তোমরা একটা কম্বলের মধ্যে থাকো, এই কম্বল থেকে যখন তোমরা উঠো, তখন দেখবা যে অনেকে কি করে, ওই যে কাপড় পরতে, আর নতুন কাপড় পরতে আর মন চায় না, নতুন কাপড় পরলে কি লাগে, ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে, কিন্তু দেখবা যে একটু ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয় নতুন কাপড় পরলে, তখন কি হয়, অনেকে কি করতে চায় না, আর নতুন কাপড় পরতে চায় না, যেগুলো পরে রাখছে এগুলো এসে পরে রাখতে চায়, এমন একটা অবস্থা কিন্তু হয়। ওকে, তারপর দেখো উড়ে উড়ে এক হইল শীত নিবারণ, অর্থাৎ এই যে শীত যে কি হইল, শীত হচ্ছে নিবারণ হইছে। তারপর দেখো কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, কাফুর মানে কি, কাফুর মানে হচ্ছে কর্পূর, কর্পূর, কর্পূর হচ্ছে ওয়ান কাইন্ড অফ, তোমার কি বলে এটাকে, চন্দন কাঠের মতো আর কি, এটা থেকে অনেক সুগন্ধ বের হয়। কস্তুরী, তারপর হচ্ছে চুয়া, তারপর হচ্ছে যাবক সৌরভ, এইখান থেকে হচ্ছে অনেক সুন্দর গ্রান বের হয়। দম্পতির চিত্তের চেতন অনুভব, অর্থাৎ দম্পতিরা তখন কি হয়, মহা সুখ লাভ করে, মহা তোমার হচ্ছে সুখী অনুভব করে। তো এইটা হচ্ছে তোমার ই। ওকে, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, প্রথমে লাইনগুলো হচ্ছে এরকম যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, বসন্ত ঋতুতে কি হয়, নতুন পাতা হয়, নবীন পল্লব মানে কি নতুন পাতা, দুই পক্ষ আগে পাশে মধ্যে সমাধব, অর্থাৎ বসন্তের আগে কি আসে, শীত, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, অর্থাৎ আগে হেমন্ত, পরে কি হয় বসন্ত, মাঝখানে মাঝখানে হচ্ছে কি বসন্তকালটা আসে, শেষে হচ্ছে গ্রীষ্মকাল, আগে হচ্ছে কি কাল, শীতকাল, মাঝখানে সুমাধব মানে সবচেয়ে শ্রেষ্ঠ কাল হচ্ছে বসন্তকাল। মলয়া সমীর হইলা কামের পদাতি, অর্থাৎ মলয়া যে বাতাস আছে সেই বাতাসটা কি হয়, কামের পদাতি হয়। মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ কইল মানে কি, তোমার মুকুলিত কইল, তোমার হচ্ছে এই যে আমের মুকুল দেখো না, এই যে মুকুল ফুটে, মুকুল ফুলের মুকুল ফুটে, এবং বৃক্ষ বনস্পতিও কিন্তু এখানে ফুটে। বনস্পতি মানে হচ্ছে যেই গাছ তোমার কি দেয়, তোমার হচ্ছে ফুল দেয় কিন্তু ফল দেয় না, তাই না। কুসুমিত কিংসুক সংঘন বন লাল। ওকে, এইটা হচ্ছে ফার্স্টের লাইনগুলো। নবীন কুঞ্জন কি, নবীন নতুন, নতুন তোমার নতুন করি আর কি। ওকে,
তারপর দেখো এখানে তোমার ষড়ঋতুর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু দেওয়া আছে। গ্রীষ্মকাল হচ্ছে নিদাগ, নিদাগ শব্দের অর্থে গ্রীষ্মকাল, প্রচন্ড তাপ থাকে এবং কি থাকে, আমরা সবসময় কোথায় খুঁজি, ছায়া খুঁজি। গ্রীষ্মকালে কি খুঁজি, ছায়া খুঁজি। বর্ষাকালে কি হয়, ময়ূরের ডাক, ময়ূরের ডাক আসে, বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে যায়, মেঘের গর্জন শুনি, কীট পতঙ্গের রব শুনি। কীট পতঙ্গের রব কিন্তু আমরা শুনি, কি রব মানে কি, কীট পতঙ্গের আওয়াজ শুনি। শরৎকালে কি হয় দেখো, সাদা মেঘ, সাদা মেঘ থাকে, নির্মল আকাশ থাকে, ফুলের চামার দোলা হয়, ফুলের চামার দোলা হয়। ঠিক আছে, চামার দোলা মানে হচ্ছে যে গরুর, দেখো না গরুর যে পুচ্ছ থাকে, মানে গরুর যে লেজ থাকে, লেজের একদম শেষে দেখো না কিছু তোমার ইয়া থাকে, ইয়া চুল থাকে না লেজের একদম শেষে, এই চুল দিয়ে এক ধরনের পাকা হয়, এটার বলে কি, চামার দোলা। ওকে। তারপরে হেমন্তকালে কি হয়, হেমন্তকালে এই যে পুষ্পতুল্য হয়, পুষ্প ফুটে। তারপর হচ্ছে কি, তাম্বুল হয়, অনেক সুখ লাভ করা যায় হেমন্তকালে। তারপর দেখো শীতকালে কি হয়, শীতকালে সূর্যের অতি আস্তগমন, সূর্য দেখা যায় না। তারপর কি হয়, সুখের দীর্ঘ রাত, দীর্ঘ রাত কি হয়, অনেক সুখের হয়। শীতকালে রাত হইলে আমরা কম্বলের নিচে গেলে আর উঠতে মন চায় না, এটা হচ্ছে কি তার, শীতকালে রাত দীর্ঘ হয়। তারপর দেখো বসন্তকালে কি হয়, বসন্তকালে কুকিলে কুহুতান ডাকে, বাতাস হয়, এই যে সমীর কামের, কামের ভ্রমরের গুঞ্জন হয়। ঠিক আছে, বসন্তকাল কি হয়, বসন্তকালে না শীত না গরম। ঠিক আছে, তখন কি হয়, তখন মানুষের মনে একটা তোমার দেখবো যে প্রেম প্রেম ভাব হয়। হ্যাঁ, সত্যি কথা, প্রেম প্রেম ভাব হয়। এই যে এখন দেখবো যে আজকে থেকে বসন্ত, এই যে তোমরা গান শুনতেছো না, বসন্ত এসে গেছে, আজকে থেকে অনেকেই বসন্তকালের যাত্রা শুরু করছে, আজকে বসন্তের 1 তারিখ। তাহলে বসন্তে কি হয় দেখো, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু কবি আলাউলের কথা। এই দেখো বলছে কি, এই যে সমীর বাতাস কি হয়, বাতাসে কামের ভ্রমরের গুঞ্জন হয়। গুঞ্জন মানে কি, আওয়াজ হয়। এই যে কামের মানে কি, প্রেমের বা ভালোবাসার বা একটা মধুর সম্পর্কের যে একটা যে তোমার হাতছানি, হাতছানি দেয়, তাই না? ওকে। তো এইখানে তোমাদের প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব এখানে দেওয়া আছে। দুই পক্ষ আগে পাইছে মধ্য সমাধব, অর্থাৎ শীত ও গ্রীষ্ম ঋতুর মাঝখানে বসন্তকাল আসে, অবস্থান করে। এবং এই বসন্তকালে কি হয়, নতুন পাতা গজায়। তাহলে এটা কিন্তু মোটামুটি একটা ভালো একটা কাল। এগুলো একটু দেখে নিবা, এখানে সবগুলা বিস্তারিত দেওয়া আছে, আমাদের যেগুলো ব্যাখ্যা হিসেবে দিছি সেই ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে, ব্যাখ্যাগুলো দেওয়া আছে, ব্যাখ্যাগুলো একটু দেখে নিবা। ওকে, আমরা কিছু এমসিকিউতে যাই। কোন বয়সে চট্টগ্রাম যাওয়ার সময় আলাউল ও তার পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? বাল্যকালে, তরুণ বয়সে, কৈশোরকালে, বৃদ্ধকালে। তো তোমরা যদি না জানো তোমরা জেনে নাও যে তিনি যখন তরুণ বয়স ছিলেন, আলসিয়া মাস শীতকাল। হ্যাঁ, মানে শীতকাল আসলে কি হয়, আমাদের মনে একটা আলস্য আলস্য ভাব হয়, আমরা কিন্তু কোনো কাজ করতে চাই না। আলসিয়া মানে হচ্ছে আলস্য, অলস। হ্যাঁ, নতুন খঞ্জন পাখি। হ্যাঁ, নবীন মানে নতুন, খঞ্জন মানে হচ্ছে এক প্রকার পাখি। ওকে। এরপর আসে 2 নম্বর, জলপথে কবি আলাউল ও তার পিতা কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? চট্টগ্রামে যাচ্ছিলেন। এই আলাউলের বাড়িও কিন্তু চট্টগ্রামে, আলাউলের বাড়িও কিন্তু চট্টগ্রামে। তিনি কিন্তু মিয়ানমারের যে রাজসভা ছিল তখনকার, যেটাকে আমরা আরাকান রাজসভা বলি, আরাকান রাজসভার একজন কবি ছিল, আরাকান রাজসভার কবি ছিল। এটাও পরীক্ষা আসতে পারে যে আরাকান রাজসভার কবি ছিল কে, আরাকান রাজসভার কবি ছিল এই আলাউল, আরাকান রাজসভার কবি। অর্থাৎ একটা আরাকান রাজ্য ছিল মিয়ানমারে, তখন ওই আরাকান রাজসভার তিনি কবি ছিলেন কে, আলাউল। এরপর আসো, পদ্মাবতী কি ধরনের রচনা? পদ্মাবতী হচ্ছে একটা সঙ্গীত বিষয়ক কাব্য। পদ্মাবতী হচ্ছে একটা, যেটাকে আমরা বলতেছি চম্পু কাব্য। যদি এটা আসে যেটা কোন ধরনের কাব্য, অ্যান্সার দিবা কি, একটা চম্পু কাব্য। এটা একটা চম্পু কাব্য। এই চম্পু কাব্য মানে হচ্ছে এখানে গানও থাকবে, আবার কি থাকবে, কাহিনীও থাকবে, অর্থাৎ গল্পও থাকবে, আবার গানও থাকবে, কবিতাও থাকবে। তাহলে এটা হচ্ছে কি, একটা সঙ্গীত বিষয়ক কাব্য। এই যে গান, এই যে গান, সঙ্গীতও আছে, আবার কাহিনীও আছে। বুঝতে পারছো, এটা হচ্ছে একটা চম্পু কাব্য, গানও থাকবে, কাহিনীও থাকবে। ঋতুবর্ণন কবিতায় বসন্ত ঋতুর কেমন পল্লবের কথা বলা হয়েছে? নবীন পল্লব হয় বসন্তকালে, তোমরা দেখবা যে নতুন নতুন গাছের পাতা হয়, তাই না? এটাই বলা হচ্ছে, নবীন মানে নতুন। মলয়া সমীরের সাথে কার সম্পর্ক রয়েছে? মলয়া সমীরের সাথে এই যে তোমার হচ্ছে কামের, কামের প্রেমের সম্পর্ক রয়েছে, কামের সম্পর্ক রয়েছে। ঋতুবর্ণন কবিতায় বনস্পতি গাছগুলো কেমন? বনস্পতি গাছগুলো মুকুলিত। এই যে লাইনগুলা কিন্তু থেকে কিন্তু প্রশ্ন আসবে, হ্যাঁ, যে এটা দ্বারা কি বুঝাইছে, ওটা দ্বারা কি বুঝাইছে, এগুলো দ্বারা এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে যে মলয়া সমীরের সাথে কার সম্পর্ক আছে, এবং বনস্পতি গাছগুলো দেখতে কেমন, মুকুলিত, মুকুল ফুটছে। ঋতুবর্ণন কবিতায় কুসুমিত কিংসুক সঘন বন কি রঙের? সেটা হচ্ছে লাল রঙের, লাল রঙের। ঠিক আছে, এখানে কি হয়, কিংসুক সঘন, কিংসুক মানে তোমার হচ্ছে
এখানে পলাশ ফুল আছে না, পলাশ ফুল তোমরা চিনো কিনা, পলাশ ফুল বা শিমুল ফুল, এই শিমুল ফুল বা পলাশ ফুল যখন ফুটে তখন দেখবে যে অনেক লাল কালার রং হয়ে থাকে না, এই লাল কালার রং হয়। সঘন বন কি রঙের হয়? লাল রঙের হয়। ওকে, ঋতুবর্ণন কবিতায় কেমন সুরঙ্গের কথা বলা হয়েছে? পুষ্পিত সুরঙ্গের কথা বলা হয়েছে। সুরঙ্গ মানে কিন্তু আমরা জানি যে সুরঙ্গ মানে হচ্ছে গুহা, কিন্তু এই সুরঙ্গ মানে কিন্তু গুহা না, এই সুরঙ্গ মানে হচ্ছে কি সুন্দর, এই সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর সুন্দর, ঠিক আছে, সুন্দর সুন্দর পুষ্পের গান। ওকে, ঋতুবর্ণন কবিতায় ভ্রমর কি করে? ভ্রমর কি করে? ভ্রমর হচ্ছে ঝংকার তুলে। ভ্রমর তার গঞ্জন করতে পারবে না, ভ্রমর কি করে? ঝংকার তুলে, ভ্রমর ঝংকার তুলে। কবিদের সাথে সম্পর্ক রয়েছে কোন ঋতুর? কবিদের সাথে সম্পর্ক আছে কোন ঋতুর? আচ্ছা, কবিদের সাথে সম্পর্ক আছে কোন ঋতুর? সেটা হচ্ছে আমাদের বসন্তকালের সম্পর্ক আছে। বসন্তকালে, এই বসন্তকালে কি হয়? নতুন নতুন ফুল ফুটে। কবির মনে কি হয়? তোমার হচ্ছে নতুন নতুন আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা জন্মায়। ওকে, হ্যাঁ, আগে এমসি গুলা পড়বা, এমসি গুলা হচ্ছে শেষ করে দিব, রোজা শেষ করে দিব, এজন্য শেষ করে দিচ্ছি, দ্রুত টান দিয়ে দিচ্ছি। এই এমসি গুলা পড়বা, এমসি গুলা পড়লে তোমরা হচ্ছে এইচএসসিতে মোটামুটি কমন পেয়ে যাবা আশা করি। ভ্রমরের জঙ্কার কোকিলের কলর অপশনে কার মনে অনুভব জাগে? যুব মনে, মানে যুবক যারা আছে, হে যুবক বিয়ে করো, যুবকের মনে। বসন্ত ভ্রমর ও কোকিলের ডাক সুর মনে অনুভব জাগানোর মধ্যে দিয়ে কোন বিষয়টি প্রকাশ পায়? সেটা হচ্ছে প্রেমের আহ্বান। এই যে বসন্তকাল আইলি, যে বসন্তকাল যদি আসে প্রশ্নের মধ্যে, তাহলে বুঝবা যে প্রেম টেম হয়েছে, নাহলে নতুন পাতা হয়েছে, নাহলে কোকিল ডাকতেছে, এগুলাই। আর নাহলে কি হয়েছে? কবিরা নতুন নতুন কাহিনী রচনা করতেছে, কবিতা রচনা করতেছে, গান রচনা করতেছে। এটাই হচ্ছে বসন্তকালের বৈশিষ্ট্য। নতুন নতুন পাতা ফুটবে, প্রেমের একটা আভাস আভাস থাকবে, ঠিক আছে, কোকিল ডাকবে, এগুলো হচ্ছে বসন্তকালের বৈশিষ্ট্য। ঋতুবর্ণন কবিতায় বিচিত্র বসন অঙ্গে চন্দন কি হয়? চন্দন চর্চিত হয়। চর্চিত হয় মানে কি? চন্দনটা ফুটে ওঠে, ঠিক আছে, চন্দন চর্চিত হয়, বা চন্দন আমরা হচ্ছে বিচিত্র বসন চন্দন চর্চন করি, মানে চন্দন আমরা মানে নতুন জামা কাপড় আমরা হচ্ছে গায়ে দেই, এরকম। ঋতুবর্ণন কবিতায় সূর্য অতি প্রচন্ড হয় কখন? নিদাগ কালে। নিদাগ কালে সূর্য মানে গ্রীষ্মকালে। নিদাগ মানে কি? গ্রীষ্ম। গ্রীষ্মকালে কি হয়? সূর্য প্রচন্ড প্রখর থাকে, তাই না? গ্রীষ্মের তাপ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে? ছায়া ও দক্ষিণা বাতাসে। দক্ষিণা বাতাস মানে কি? ওই যে দক্ষিণা সমীর, সমীর, তাই না, যে সমীর, মলয়া বাতাস, মলয়া বাতাসের কথা যে বলছিলাম, মলয়া সমীর। এই মলয়া সমীরের মাধ্যমে কি পাওয়া যায়? কিছুটা ছায়া পাওয়া যায়, মলয়া সমীর। অথবা যে গাছের নিচে কি পাওয়া যায়? ছায়া পাওয়া যায়। ওকে, সবসময় দম্পতির সাথে কে বিপদে থাকে? গানের দেবতা, ধ্বংসের দেবতা, প্রেতাত্মা, নাকি মদন? মদন, 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 ঠিক আছে, মদন। সবসময় দম্পতির সাথে কে বিপদে থাকে? মদন দেবীতে থাকে। মদন হচ্ছে কি একজন তোমার হচ্ছে প্রেমের দেবতা, তাই না? বর্ষা ঋতুর বৈশিষ্ট্য কি? বর্ষা ঋতুর বৈশিষ্ট্য হচ্ছে ঘন ঘন মেঘ গর্জন করে। বর্ষা ঋতুর বৈশিষ্ট্য কি? ঘন ঘন মেঘ গর্জন করে। নির্ভয়ে বরিশে জল চৌদিকে কি হয়? চৌদিকে পূরিত হয়। অর্থাৎ বর্ষাকালে জল কি হয়? বর্ষাকালে জল মানে পানি, চারদিকে কি হয়? চারদিকে পূরিত হয়, মানে চারদিকে প্লাবিত হয়ে যায় না বর্ষাকালে পানি দিয়ে? বন্যা যখন আসে তখন এটা হয়। হ্যাঁ, ওকে। ঋতুবর্ণন কবিতায় কোথায় গৌর শব্দে মল্লার রাগ গায়, মানে গান গায়? সেটা হচ্ছে কোথায়? কৈলাসে। কৈলাস কি কোথায়? কৈলাস হচ্ছে তোমার শিবের বাসস্থান, হচ্ছে কৈলাস, শিবের বাসস্থান। ওকে, এগুলো তোমাদের শব্দ তো দেওয়া আছে, শব্দ তো পরে নিবা। সুমা দেবর্ত উত্তম বসন্তকাল। মলয়া সমীর হলো দক্ষিণা স্নিগ্ধ বাতাস। যে বৃক্ষে ফুল ধরে না, শুধু ফল ধরে, তাকে বলে বনস্পতি। কিংসুক শব্দের অর্থ পলাশ ফুল। নিদাক শব্দের অর্থ গ্রীষ্মকাল। দাদুই শব্দের অর্থ মাদি ব্যাং। তাম্বুল শব্দের অর্থ পান। এগুলো একটু দেখে নিবা। এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, ওকে, এগুলো কিন্তু তোমাদের অলরেডি বলা আছে, এবং তোমাদের যে সৃজনশীল প্রশ্ন, সৃজনশীলের 2 নাম্বার প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে, অনুধাবনমূলক প্রশ্নগুলো। তো আজকে ক্লাস এখান পর্যন্তই। অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ। যারা শেষ পর্যন্ত ছিলা সবাই ভালো থাকবা, এবং আমাদের নেক্সট ক্লাস হবে আগামীকালে। কিন্তু আমাদের নেক্সট ক্লাস আছে, তোমরা হচ্ছে রুটিন দেখে নিবা, পেজে রুটিন দেওয়া আছে। ক্লাসটা কেমন লাগছে সবাই একটু বলো তো। ক্লাস কি তোমরা বুঝতে পারছো? আমরা কি কন্টিনিউ করবো? আমরা কি কন্টিনিউ করতে পারি, নাকি আর কন্টিনিউ করবো না, আর ক্লাস টাস করবা না? তোমরা বলো। তোমরা যদি বলো যে না ভাই ক্লাস করব, যেহেতু বুঝছি, তাহলে ক্লাস করব। আর যদি বলো যে না ভাই কিচ্ছু বুঝি নাই,
আপনার পড়া ভালো লাগে নাই, হ্যাঁ, আর এই পেজ থেকে লাইভ আসার দরকার নাই, তাইলে আর আমরা ক্লাস নিব না। তোমরাই আমাদের সব, ঠিক আছে? তো তোমাদের কথা বলতে হচ্ছে আমরা চলবো। অনেকটা ইয়ের মতো হয়ে গেছে তাই না, অনুপমের আর অনুপমের মামার মতো হয়ে গেছে। তোমরা হচ্ছে কি আমাদের বাগ্য দেবতার প্রধান প্রধান এজেন্ট। তোমরা যদি বলো, তোমরা যা বলবো তাই করবো, তাই না? ওকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ভালো। ওকে, মোহাম্মদ ইয়ান, ওকে ঠিক আছে। আদিত্য আকাশ বলছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ 1 ঘন্টার মতো ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আখি বলছে আলহামদুলিল্লাহ। স্যার আরও কিছু সময় ক্লাস নেন মারুফ। হ্যাঁ আমাদের তো ভাইয়া পিডিএফ দেন, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, পেজে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ রুমানি বলছে অবশ্যই করবো। ওকে, মুফাজ্জল আলহামদুলিল্লাহ ভালো। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্ত থাকবে। তোমাদের কিন্তু আগামীকাল ক্লাস 6:30টায় আছে, আমি আবার বলে দিচ্ছি, তোমরা রুটিনটা দেখে নিবা পেজ থেকে। আগামীকাল কি ইংলিশ ক্লাস? আগামীকাল হচ্ছে তোমাদের সবার প্রিয় মানিক স্যারের ইংলিশ ক্লাস। তোমরা অনেকে ইংলিশ নিয়ে বলতেছিলে যে ইংলিশে হচ্ছে সাজেশন বা ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন, এটা হচ্ছে তোমাদের মানিক স্যার কিন্তু আগামী কাল ক্লাসে এসে বলে দিবে, বা তোমরা একটু আবার কমেন্ট করো তোমাদের কি কি দরকার, সেই অনুযায়ী আমরা আগে যাবো, ঠিক আছে? ওকে, ক্লাস করবা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বাংলা ক্লাসে। সালামু আলাইকুম।